কঠিন। হ্যাঁ তো হ্যাঁ কারণ সেটাই। আইবিএম জেনারেলি অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস করে না, আর আইবিএম এ না, হ্যাঁ এখন আইবিএম করে না। এখন যেটা হয় সেটা হচ্ছে তোমার কন্ট্রাকচুয়াল বেসিস জব। মানে যারা আগে পার্মানেন্ট ছিল, যদি আইবিএম মনে করে পার্মানেন্ট করবে, সেটার জন্য তোমাকে দেখাতে হবে যে আমি পার্মানেন্ট হওয়ার যোগ্য। আইবিএম জেনারেলি 1 বছর 2 বছর 3 বছরের জন্য প্রজেক্টের জন্য হায়ার করে, তাও জেনারেলি মাস্টার্স হায়ার করে বেশি, আর আইআইটি ফাইআইটি থেকে আইবিএম হায়ার করে। তো আইবিএম এ তুমি আইবিএম এর স্যাপটা শিখে ওখান থেকে তুমি পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর তারপর তুমি কাজ শিখতে পারবে। এবার এই ট্রেনিংটা করতে গেলে আমার এক্স্যাক্টলি আমার নলেজে নেই, কারণ আমি স্যাপ নিয়ে কখনো সেরকম কাজ করিনি। সেটার জন্য হচ্ছে যে তোমার ওইটা সার্টিফিকেশন গ্লোবালি পেতে গেলে আইবিএম এ কি কি করতে হয়, জেনারেলি আমি যতদূর জানি সেটা হচ্ছে পরীক্ষা হয়, ঠিক আছে। মানে উনি, হ্যাঁ মানে উনি বলছিল কি কোনো মানে জাস্ট উনি ট্রেনিং, আমি কিছুই মানে উনিও শুরু করবে একদম ইয়ে থেকে, তো সেটাই আর কি জিজ্ঞেস করতে বলেছিল তাই। আচ্ছা, হ্যাঁ মানে এবার উনি যখন স্টার্ট করতে চাইছে, উনি কি স্যাপের কোনো কাজ করতেন আগে, সেই হিসাবে স্টার্ট করতে চাইছে, মেবি হবে হয়তো। তো যেই হিসাবেই স্টার্ট করতে চাক না কেন, তো সেক্ষেত্রে একটাই যে তোমরা মাইক্রোসফট আর আইবিএম এর সার্টিফিকেশনের ডিটেইলস গুলো দেখতে পারো গুগল করে, যে স্যাপের নতুন কোনো এখন আছে কিনা। এখন অনেক জায়গাতেই স্যাপের ট্রেনিং হয়। মাইক্রোসফটে দেখলাম একটা আছে, মাইক্রোসফটের স্যাপের সার্টিফিকেশন আছে আমি জানি, কিন্তু এমনি নরমাল কাছাকাছি ধরো কোনো না ওইগুলোতে নেই, আর যেগুলো আছে ওগুলো করে লাভ নেই, ওগুলো জাস্ট নরমাল। কতটা ওয়ার্থি আমি জানি না। হ্যাঁ সেটাই ঠিক আছে। আচ্ছা, সবাই জয়েন করে গেছে না আর বাকি আছে? হ্যালো খোকা খুকিরা। আচ্ছা, যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমাদের কতদূর পড়ানো হয়েছিল, রাজন্না কতদূর পড়েছিল আমাকে ভুলে গেছি, একটু বলো তোমা। হ্যালো হ্যালো স্যার ওই গ্রাফ গুলো করিয়েছিল, গ্রাফ বিএফএস ডিএফএস করেছিলাম না লাস্ট। আচ্ছা, ওখান থেকে কারোর কোনো কোয়েরিজ কিছু পড়তে বলেছিলাম, মনে পড়েছো তোমরা কেউ কিছু? স্যার পড়া হয়নি, ভুলে গেছি। এটাই হচ্ছে, যাই হোক ঠিক আছে। ওকে, হ্যাঁ, যেটা ব্যাপার, তোমাদের আজকে আমি 3টে অ্যালগরিদম পড়াবো, প্রিমস, ক্রুস্কাল আর ডিক্সট্রা। সেই অ্যালগরিদম গুলো দেখে নাও, তাহলে মোটামুটি একটা পার্ট, এই পার্টটা সিলেবাসটা শেষ হয়ে যায়। জেনারেলি তোমাদের পুজোর আগে আরেকটা ক্লাস হতেও পারে, নাও হতে পারে, জানি না, বলতে পারছি না কি হবে না হবে। পুজো কবে থেকে, বুধবার থেকে না বৃহস্পতিবার থেকে? স্যার মঙ্গলবার পঞ্চমী, পরের মঙ্গলবার পঞ্চমী। ও, তাহলে বুধবার ষষ্ঠী, তাহলে তো ক্লাস হওয়ার কোনো হবে না, কারণ আমি ওই 5 দিন ছুটিতেই থাকি। হ্যাঁ স্যার আমার মা বাড়িতে পুজো হয় না, আমার নিজের দেশের বাড়িতে পুজো হয়, কিন্তু আমি যাই কখন যেতে পারবেন না এবার? না না, আমি গত বছর যেতে পারিনি কারণ আমার বাবা মারা গেছিল বলে। আচ্ছা, তো এবছর দেখি, মানে অনেক দূর, সেই বর্ধমান থেকে আরো 2 ঘন্টা। বাবা, দেখি, আমি জানি না, যদি নিজে ড্রাইভ করে যাই তো যাবো, না হলে যাবো না। তো আমি থাকি না জেনারেলি গেলেও, তো ওই বাড়িতেই আর কি খাবো দাবো ঘুমাবো, এই একটা প্ল্যান আছে। তো আজকেই পুজোর আগে যেহেতু ক্লাস আমি এইটুকু করিয়ে দেখছি, পুজোর প্লাস মানে তোমাদের দশমী অবধি ছুটি, একাদশী দ্বাদশী যাই পড়ুক না কেন, তারপর থেকে ক্লাস স্টার্ট হবে। সেখানে আমরা হ্যাশিংটা স্টার্ট করবো, আর রিগার্ডিং দিস তোমাদের যদি কোনো ডাউট থাকে সেগুলো বলবো। আচ্ছা, আমাদের দুটো যে অ্যালগরিদম, ফার্স্ট অফ অল এমএসটি, মানে একটা গ্রাফ থেকে এমএসটি কি করে পাওয়া যায় তার জন্য আমরা হচ্ছে প্রিমস আর ক্রুস্কাল এই দুটো অ্যালগরিদম দেখবো। আর সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ মানে S3P, এটাকে অনেক সময় S3P বলা হয়, এগুলো অ্যালগরিদমিক টার্ম, S3P লাগাও। সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। একটা গ্রাফ থেকে একটা সোর্স বলে দেয়া থাকবে, সেখান থেকে কি করে সব কটা নোডে পৌঁছানো যায় উইথ দ্য লিস্ট কস্ট, তার জন্য আমরা একটা অ্যালগরিদম পড়বো, সেটা হচ্ছে ডিক্সট্রা, বা অনেকে ডিজেকাস্ট্রাও বলে, স্পেলিংটা এরকম, কিন্তু নামটা ডিক্সট্রা বলা যায় বা ডিজেকাস্ট্রা বলা যায়। তো ফার্স্ট উই লার্ন এমএসটি এন্ড প্রিমস ক্রুস্কাল, এটা বুঝবো। দেখো, ফার্স্ট জানা দরকার হচ্ছে হোয়াট ইজ স্প্যানিং ট্রি বিফোর উই মুভ টু দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। অডিবল তো আমার ভয়েস?
আচ্ছা দেখো, হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। হ্যাঁ স্যার, আচ্ছা, শোনা একটু যাচ্ছে। তো স্প্যানিং ট্রি দেখো বলছে, স্প্যানিং ট্রি হচ্ছে a spanning tree of a connect মানে spanning tree of a connected undirected graph G is a subgraph of G which is a tree that connects all the vertices together. সহজ ভাষায় বলতে গেলে যে একটা গ্রাফ, a graph may has more than one or more than one spanning trees, okay? বাট স্প্যানিং ট্রি জিনিসটা কি, সেটা হচ্ছে যে একটা গ্রাফ, এটা যে আনডাইরেক্টেড এন্ড কানেক্টেড লেখা আছে, ইটস নট নেসেসারি দ্যাট গ্রাফ শুড বি আনডাইরেক্টেড, ওকে, বাট শুড বি কানেক্টেড। বাট নট কানেক্টেড যদিও হয় এবং আনডাইরেক্টেডও যদি না হয়, মানে ডাইরেক্টেডও যদি হয় এবং কানেক্টেডও না হয়, তাহলেও স্প্যানিং ট্রি পাওয়া পসিবল, ঠিক আছে? বাট দ্য ডেফিনেশন when the scientists are found to have a spanning tree from a graph, তখন এই ডেফিনিশনটাই বলেছিলেন, তাই জন্য ওটাকে পুট অন করা রয়েছে নোটসে। যেটা হচ্ছে if a graph has v vertices then we and graph যদি রিপ্রেজেন্ট করা হয় g দিয়ে, then আমরা g dash একটা পাবো which is obviously a subgraph of g which covers all vertices, মানে the v set and the v set over all, এই গ্রাফের v, e একটা সেট আছে, এই কাজ, এইখানে যে v dash সেটটা তৈরি হচ্ছে, that is exactly equals to v, but we can say e dash not equals to e, কারণ জেনারেলি স্প্যানিং ট্রির ক্ষেত্রে ধরো গ্রাফটা যদি একটা সাইকেল থাকে বা ধরো কোনো রকম সাইক্লিক কোনো ব্যাপার আছে বা কোনো সার্কিট থাকে বা পাথ থাকে, সেক্ষেত্রে যেহেতু এটা একটা ট্রি and tree is a part of a is a graph but which has no any cycles বা কোনো সার্কিট থাকবে না, সেক্ষেত্রে সেই সাইকেল বা সার্কিট গুলো বাদ যাবে। জেনারেলি মোটিভ টু ফাইন্ড স্প্যানিং ট্রি হচ্ছে একটা গ্রাফকে মিনিমাম কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো যেটা এখানে বলা রয়েছে দেখো, গ্রাফ হ্যাভ মেনি ডিফারেন্ট স্প্যানিং ট্রি ইজ অ্যাসাইক্লিক, যেমন ইজ আ ট্রি, ডেফিনেটলি ইটস অ্যাসাইক্লিক and connect all the vertices in V, and spanning tree has only the point you should remember, the edge will be V minus cardinality of V, এটাকে cardinality of V বলে, আশা করি অনেকেই জানো। কার্ডিনালিটি মানে একটা ভার্টেক্স সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, that each set edge dash যেটা g dash এ তৈরি হচ্ছে, e dash যেটা definitely not equals to e, and one point you should remember that e equals to definitely cardinality of v minus 1, মানে যদি যে একটা গ্রাফের, একটা গ্রাফ g এর যদি আমি একটা স্প্যানিং ট্রি, if we want to find a spanning tree of a graph g, then 2 points should be kept in your mind, that first, the all the vertex which is present in g, that should be present in g dash, which is the spanning tree basically, and definitely that will be acyclic as it is tree, and the number of edges on that g dash which will be the spanning tree must contain that number of edges, okay, clear? এবার minimum spanning tree বা MST কি বলছে, a graph may have more than one spanning tree, true, but a minimum spanning tree is defined as the spanning tree with weight less than or equal to the of every other spanning trees. That means ওই স্প্যানিং ট্রি যেগুলো তুমি পাচ্ছ একটা গ্রাফের, সেই স্প্যানিং ট্রি যেগুলো পেলাম, সেই স্প্যানিং ট্রির মধ্যে সবচেয়ে লেস কস্টের যে ট্রিটা পাচ্ছি, যেটা অবভিয়াসলি একটা ওই স্প্যানিং ট্রি, মানে একটা ধরো একটা গ্রাফের, সাপোজ এইভাবে বোঝাচ্ছি, একটা গ্রাফ জি, তার তুমি স্প্যানিং ট্রি সেটটা পেয়েছো এস, এটার মধ্যে ধরো এম হচ্ছে একটা স্প্যানিং ট্রি যে সবচেয়ে লিস্ট ওয়েটের, তাহলে এই স্প্যানিং ট্রিটাকে আমরা বলবো এমএসটি। এবং মনে রেখো একটা গ্রাফের এমএসটি অলওয়েজ উইল বি ইউনিক, মানে একটাই হয়, একটা গ্রাফের এমএসটি একটাই হয়, মিনিমাম স্প্যানিং ট্রি একটাই হয়, বাট আ গ্রাফ ক্যান কনসিস্ট মোর দ্যান ওয়ান স্প্যানিং ট্রিজ, বাট আ গ্রাফ ক্যান কনসিস্ট অনলি ওয়ান মিনিমাম স্প্যানিং ট্রি। ক্লিয়ার সবার এতদূর? হ্যাঁ স্যার। ওকে, এগুলো কি তোমরা অঙ্কে পড়েছো? আমি মানে জানতে চাইছি আর কি, আমাদের কি অঙ্কে কখনো হয়েছিল এসব? না স্যার, এতটা এরকম হয়নি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এবার আরেকটা বক্তব্য, যেটা হচ্ছে এবার
we need to develop an algorithm A for finding MST from a graph G, ঠিক আছে, ডিরেক্টলি MST টা পাবো। দেখো, একটা তো হয় আমরা চোখে দেখে দেখে গ্রাফ থেকে স্প্যানিং ট্রি বার করতে পারি, সেটা হলো ধরো মানে এরকম ধরো একটা গ্রাফ আছে এ বি সি ডি, আমি বললাম এ বি সি ডি একটা স্প্যানিং ট্রি, অর আমি বললাম এ বি ডি সি একটা স্প্যানিং ট্রি, এরকম ধরো অনেক কিছু পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো তো অনেক স্প্যানিং ট্রি হতে পারে, বাট এর মধ্যে একটা জেনারেলি স্প্যানিং ট্রি হবে যেটা এমএসসি হবে, মিনিমাম স্প্যানিং ট্রি হবে। সেক্ষেত্রে প্রিমস অ্যালগরিদমটা প্রথম, প্রিমস বলে একজন সায়েন্টিস্ট আর কি, প্রিমস, তো প্রিমস যেটা বার করেছিলেন, মানে গ্রাফ থিওরিতে এনাদের অবদান প্রচুর, প্রিমস আর ক্রুস্কালের। তো এনারা যেটা লিনিয়ার অ্যালজেব্রার পর এই গ্রাফ থিওরি যেটা আসে অ্যাবস্ট্রাক্ট পার্টটা, তো অ্যালগরিদমটা লেখা রয়েছে, বাট আমি অ্যালগরিদমটা বলার আগে আমি তোমাদের অঙ্ক ফঙ্ক সবই বলবো, যে পয়েন্ট গুলো লেখা নেই সেইটা বলবো। মনে রাখো প্রিমস অ্যালগরিদম হচ্ছে ভার্টেক্স সেটের উপর কাজ করে, ঠিক আছে। প্রিমস অ্যালগরিদম কাজ করে হচ্ছে ভার্টেক্স সেটের। প্রিমস অ্যালগরিদমকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে ডেটা স্ট্রাকচারটা দরকার সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ, ঠিক আছে, মাথায় রেখো। এবং প্রায়োরিটি কিউ জেনারেলি ইমপ্লিমেন্ট করা হয় হচ্ছে হিপ দিয়ে, এটা মাথায় রেখো। সো আলটিমেটলি ইনডিরেক্টলি এটা হিপ দিয়ে রিপ্রেজেন্ট হয়, যদিও তোমাদের এই বয়সে এই কোডগুলো করতে হবে না, তোমরা যখন 5th সেমিস্টারে যাবে, when you are learning data design analysis of algorithm, you need to know how the priority queue is implemented using heap, and after that how the prims are implemented on that, ঠিক আছে। একটা হিপ ডেটা স্ট্রাকচার লাগে, প্রায়োরিটি কিউ মাথায় রেখো, এবং প্রায়োরিটি কিউ অলওয়েজ হিপ দিয়ে তৈরি করা হয়, দ্যাট উইল বি মোস্টলি প্রমিসিং। বেসিক্যালি বলতে পারো লিঙ্ক লিস্ট প্লাস হিপ implements the implements the data structure for prims algorithm। যেটা মাথায় রাখা সেটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম অলওয়েজ কাজ করে হচ্ছে ভার্টেক্স সেটের উপর। প্রিমস অ্যালগরিদমের কাজের টেন্ডেন্সিটা এবার বোঝাবো। ফার্স্টে তোমরা ওই যে অ্যালগরিদমটা লেখা আছে দ্যাটস ফর তোমাদের পড়ার জন্য, ভালো করে দেখো। তোমরা একটু ওই যে নোটসটা পাঠানো আছে সেই নোটসটা একটু ওপেন করো প্রিমস অ্যালগরিদমে, তাহলে আমার বলতে সুবিধা হবে, কারণ ওখানে পরপর করে দেওয়া আছে। আর আমি গ্রাফটা এঁকেও নিতে পারি, যদি কেউ গ্রাফটা বলো তো, একটু গ্রাফটা দেখে কেউ বলো। আচ্ছা, কেউ জয়েন করলো। A to B 3, B to C 5, 4, একটু গ্রাফটা কেউ বলবে, কি কি আমি মিস করছি কিনা একটু চেক করে নাও অ্যাটলিস্ট, আমাকে বলো না বলো। দেখে নাও তো গ্রাফটা ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু তোমরা নোটসটা খুলে একটু কেউ চেক করো যে আমি যে গ্রাফটা ড্র করলাম নোটস এটাই আছে কিনা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মানে আমি কোনো এজ ফেজ বাদ দিয়ে নি তো। ওকে, যদি এতদূর চেকিং ঠিক আছে দেখে নাও, হয়ে গেছে তো, ঠিক আছে তো। বলবো কি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, প্লিজ একটু ইন্টারেক্ট করো। ওকে, হ্যাঁ দেন স্যার। আচ্ছা, এই গ্রাফটা তোমাদের প্রোভাইডেড থাকবে, ঠিক আছে। ইদার গ্রাফ প্রোভাইড থাকবে অর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স প্রোভাইড থাকবে। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স প্রোভাইড থাকলেও তোমরা গ্রাফটা ড্র করতে পারবে, আগের দিন শিখিয়ে দিয়েছি। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে you can start from any vertex, there is no restriction, you can start from this vertex only, this vertex only,
মানে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, ইউ ক্যান স্টার্ট ফ্রম এনি ভার্টেক্স, A or B or C or D or E or F, whatever you want, you can start. But generally আমরা A থেকে স্টার্ট করি, এরকম কোনো ব্যাপার নেই যে যেখান থেকে খুশি স্টার্ট করা যায়, ঠিক আছে? তো আমি ফার্স্টে সিলেক্ট এনি ভার্টেক্স ফার্স্টে নিলাম, দেখো ব্যাপারটা আমি নোটসে এইভাবেই লিখেছি আই গেস। সিলেক্ট এনি ভার্টেক্স, আমি A টাকে চুজ করেছি, ওকে। when I am choosing A, দেখো আমি ফার্স্টেই বলেছি it is acting on the vertex set, তো আমাকে ভার্টেক্স দিয়ে এজ কে খুঁজতে হবে, ঠিক আছে? আমি এজ দিয়ে ভার্টেক্স কে পাবো না। এ ভার্টেক্সটা চুজ করেছি, তখন আমি এ ভার্টেক্সের কাছে গেলাম, ভালো করে দেখো এ থেকে আমার কটা এজেস আছে বলো দেখি। এ টু বি একটা এজেস আছে, এই একটা এজ আছে, রাইট? এ টু বি 3, এই একটা এজ আছে, বা দাঁড়াও আমি একটু অন্যরকম ভাবে লিখি, এই একটা এজ আছে, এই একটা এজ আছে, এই একটা এজ আছে, আর কোনো এজ আছে কি এ থেকে কানেক্টেড? একটু ইন্টারঅ্যাক্ট করো, নইলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। হ্যালো, না নেই। আর কোনো এজ নেই, তাই তো? না। এদের মধ্যে মিনিমাম কস্টের এজ কোনটা? কস্ট, ওই যে দেখো এজ গুলোর উপরে 3, 5, 6, 8, 4 লেখা আছে, এই ওয়েট গুলো বা কস্ট গুলো লেখা আছে, তাহলে কোনটা? এ বি এস টা মিনিমাম কস্টের, রাইট? হ্যাঁ হ্যাঁ। তাহলে উই চুজ দিস, আমরা এই এস টাকে চুজ করলাম, তার মানে মানে তুমি ওই বলতে এ পারো, বি। হ্যাঁ, তাহলে আমি রেজাল্টে লিখতে পারি যে এজ সেটটা চুজ হচ্ছে, আমি এ বি চুজ করলাম এন্ড দ্যাট কস্ট ইজ 3, ঠিক আছে? ওকে, নাও এবার আমি একটু রেজাল্টটা ইউজ করব, দেন এবার ভালো করে শোনো, কিন্তু এইখানটাতেই কিন্তু ঝামেলাটা, সবাই যেটা করে। এবার আমাকে যে চেকিংটা করতে হবে, আমি ফার্স্ট চেকিংটা স্টার্ট করেছিলাম এ থেকে, রাইট? নাও ফর when তুমি এ বি এ টাকে চুজ করলে, ভার্টেক্স চুজ করার পর সবচেয়ে মিনিমাম কস্টেরটা পেয়ে গেলে, দেন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এ আর বি এই দুটো জায়গা থেকে, এই দুটো ভার্টেক্সের থেকে, কারণ এরপর তুমি আরেকটা ভার্টেক্সে রিচ করে গেছো, দ্যাট ইজ বি, সেই জন্য তোমাকে এ এন্ড বি দুটো ভার্টেক্স থেকে যে যে এজ গুলো বেরিয়েছে, সেই এজ গুলোর মধ্যে থেকে মিনিমাম কস্টের এজ কোনটা সেটা দেখতে হবে। আচ্ছা। এ থেকে দেখো, এটা থেকে এটা অলরেডি তুমি চুজ করে দিয়েছো, তাহলে এটা আর হবে না, বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে, একটা পড়ে রয়েছে হচ্ছে 7 এর, একটা হচ্ছে 4, আর পড়ে রয়েছে এখানে দেখো 5, 8, এই দুটোই পড়ে রয়েছে বি এর থেকে, রাইট? ঠিক, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো আমার সবচেয়ে কম কস্টের এজ হচ্ছে এ টু ই 4, এ টু ই 4, তাহলে আমি চুজ করব এ টু ই 4 টাকে। স্যার 5 মানে আলাদা আলাদা হবে না, মানে এ থেকে এ আর বি দুটো ভার্টেক্সের থেকে তো মানে সার্চ করতে হবে। ফার্স্ট আমি এ এর রেসপেক্টে সার্চ করেছিলাম এন্ড দেন আমি সার্চ করতে হচ্ছে এ বি দুটো, কারণ আমি ফার্স্ট সেকেন্ডে এ আর বি থেকে পৌঁছেছি, তাহলে আমি এ বি দুটোকে কনসিডারেশন করব যে এ এবার ওই দুটোর মধ্যে যেহেতু 4টা এই ভার্টেক্সে পড়ছে, তাই আমি এই 4 লিখলাম, তাই তো? হ্যাঁ সেটাই, কিন্তু সেটার জন্য একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এ ভার্টেক্স আর বি ভার্টেক্স থেকে যে যে এজ গুলো বেরিয়েছে তার মধ্যে যে এজটা সবচেয়ে লেস মিনিমাম কম, মানে ব্যাপারটা হচ্ছে মানে ফার্স্ট উই চুজ এ, আমি রনাকের জন্য বলে দিই কারণ রনাক বাংলা অত বোঝে না, সেটা হচ্ছে ফার্স্ট উই চুজ এনি ভার্টেক্স, আফটার চুজিং দ্যাট ভার্টেক্স ইউ নিড টু সার্চ which from that vertex which edges or which edge is exactly equal or least cost, মানে which edge is has the least cost. After choosing that you got another vertex, from those two vertex you need to check from those vertices you need to check that any other edges which has the least cost, maybe it's from A, maybe it's from B, whatever the graph is, that depends on that. In this example we got that A equals to 4, so we choose A equals to 4. I guess এতদূর সবার ক্লিয়ার? নাও এবার আমাকে সংকেত বলো, তাহলে আমাদের কাছে এখন কটা অপশন ভার্টেক্সের? এখন আমরা এ ই আর বি এর মধ্যে থেকে চুজ করতে পারবো, একদম তিনটের মধ্যে থেকে চুজ করলে কোনটা আসছে দেখো। A has a one edge left with ইডি আসবে, ইডি আসবে, রাইট, কারণ ইডি is 2, তাহলে আমরা এটাকে চুজ করব, তাই তো? ইডি 2, তাহলে আরেকটা ভার্টেক্স আসলো ডি। নাও ইউ নিড টু চেক ফ্রম এ বি ই ডি, চারটে থেকেই চেক করতে হবে কিন্তু, ঠিক আছে?
এ বি ইডি এর মধ্যে থেকে দেখো কোনটা সবচেয়ে কম, আই গেস DC4, তাই তো? আবার কি বাবা, সাতখান রামায়ণ শেষে একজন জয়েন করেছে রে। এ বি ইডি থেকে কোনটা সবচেয়ে কম পাওয়া যাচ্ছে গো? 4। ও, তাহলে আমরা কোনটা নেব? BC4। BC4 চুজ করলাম, তার মানে তুমি সি তে লিড করলে। এবার এ বি ই ডি সি এইটা থেকে চেক করো। স্যার বিসি না ডিসি তো। ও সরি, ডিসি, হ্যাঁ রাইট, ভুল করলাম। এ বি ই ডি সি, হ্যাঁ। এবার বলো এরপর কোনটা পাওয়া যাচ্ছে? এ বি ই ডি সি থেকে কোনটা পাওয়া যাচ্ছে? এবারে বিসি নেব। এইটাই গন্ডগোল হতো, সেই জায়গাটাই গন্ডগোলটা করেছো। এবার ইএফও যদি, নেওয়া যায়। হ্যাঁ এটাও এখানেই আসি। দেখো যদি আমি ব্লু ইঙ্কে করছি, যদি আমি এইটাকে নিতাম, এটা স্যার এটা এটাকে একবার যদি, নেওয়া তো হয়ে গেছিল না? না বিসি কোথায় নিলাম মা? না না, বিসি নিইনি। যখন ওই একদম প্রথমে যখন আমি ওই এ থেকে বিটা নিলাম, তখন আমরা দেখলাম এইটা না কি নিয়েছি। 5-8। না বিসি তো নেব না, BC5 তো বেশি, তখন এই হ্যাঁ, 4টা তার কম জন্য ছিল, তাই 4টা এই, নিলাম। হ্যাঁ, তার হ্যাঁ জন্য তখন 4টা নিলাম। তার সাথে তো কোনো সম্পর্ক নেই। এবার এই বিসিটা কেন নেওয়া যাবে না সেটা একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ, যদি ওটাই জিজ্ঞেস বিসি করছি। কে নাও, যদি বিসি কে নাও, এটা ট্রি থাকে, এটা একটা সার্কিট হয়ে যাচ্ছে না, কানেক্টেড না, হ্যাঁ হ্যাঁ। দেন ইউ ক্যান নট ও টেক। হ্যাঁ হ্যাঁ। মাথায় লিখে রাখো যে BC5 এই কারণে নেওয়া গেল না, ইট ক্রিয়েটস আ সার্কিট। সাইকেল। সার্কিট বলা থেকে ইট ক্রিয়েটস আ সাইকেল, সাইকেল হয়ে ইট যাবে। ক্রিয়েটস আ সাইকেল। হ্যাঁ। So discard BC. হুম। And we have another option with যে আমরা DF, দেখো অন্যগুলো নিতে পারবো না, CF6, তাহলে আমার EF টা সবচেয়ে কম পড়ছে, তো আমরা এইটাকে চুজ করলাম লাস্টে কি EF5, and we stop over there। কারণ কি EF5 চুজ করার পর আমরা দাঁড়িয়ে গেলাম, স্টপ করে গেলাম, তার একটাই কারণ, you visited or you guys are already visited all the vertex। যখনই প্রত্যেকটা ভার্টেক্স ভিজিট করা হয়ে যাবে, the algorithm stops over there। and you need to check one thing, if you visit how many vertex, 1 2 3 4 5 6, there should be v minus 1 number of edges। দেখো 6 minus 1 5, 5। the path আছে 1 2 3 4 5, that means it's a spanning tree। and as it's supposed to have with the Prim's algorithm, and you are applying Prim's algorithm to have find the spanning tree, it has a proof that Prim's algorithm always gives minimum spanning tree। okay, বোঝাতে পারলাম? তাহলে আমার স্প্যানিং ট্রিটা দেখতে কিরকম হলো? স্যার v -1 যেটা বললোই না, এই যে ওটা একবার বলুন। এখানে দেখো তুমি 6টা ভার্টেক্স আছে এই গ্রাফটাতে, 6টা ভার্টেক্সে তুমি ভিজিট করছো EF5 নিয়ে, দেন স্টপ করে গেছে আমাদের অ্যালগরিদমটা, স্টপ করে যাওয়া গেছে অ্যালগরিদমটা, মানে হচ্ছে আমি সবকটা ভার্টেক্স পেয়ে গেছি, ভিজিট করে গেছি। এন্ড যেটা ফার্স্ট পয়েন্টটা বলেছিলাম, মিনিমাম স্প্যানিং ট্রি বা স্প্যানিং ট্রি বলতে গেলে, যদি একটা গ্রাফে স্প্যানিং ট্রি হয় সেক্ষেত্রে যদি, এবং গ্রাফটায় যদি v খানা ভার্টিসেস থাকে, দ্যাট স্প্যানিং ট্রি মাস্ট কন্টেইন v-1 নাম্বার অফ এজেস। তাহলে v-1 মানে কি, এখানে v এর ভ্যালু 6, কারণ এখানে দেখো 1 2 3 4 5 6টা হ্যাঁ। ভার্টেক্স, তাহলে 6 - 1 5, তাহলে দেখো স্প্যানিং ট্রি, এটা তো স্প্যানিং ট্রিটার এজেস গুলো কটা এজ আছে, 1 2 3 4 5টা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ঠিক আছে। AB3 AE4, you need to draw, মানে তোমাদের কোয়েশ্চেনটা দেওয়ার পর তোমাদের এই ড্রটা করে দিতে হবে ছবিটা। EF E to F গেছো, সেটা হচ্ছে 5, E to D গেছো, সেটা হচ্ছে 2, and D to C গেছো, সেটা হচ্ছে 4। এই কটা এজ গেছে, কারণ 1 2 3 4 5, এই কটা এজ গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্টের স্প্যানিং, মিনিমাম স্প্যানিং, যেটা রাদার লেখা ভালো মিনিমাম স্প্যানিং ট্রি। and you need to calculate the cost of that spanning tree or weight of that spanning tree, rather weight বলাটাই বেটার আমার মতে, কস্ট তোমাদের রেসপেক্টে বলাটা একটু কঠিনই হবে। তো weight of the spanning tree, that is হচ্ছে 5 4 9 9 2 11 11 4 15 3 18 18। ওকে, ক্লিয়ার সবার?
হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে করে নাও স্প্রিংস অ্যালগরিদম নিয়ে। আমাদের সলিউশন হচ্ছে এইটা, এন্ড স্প্যানিং ট্রি ডায়াগ্রাম হচ্ছে এইটা, কস্টটা এইগুলোকে যোগ করলে কস্টটা পেয়ে যাবে। আচ্ছা, এর আরেকটা রিপ্রেজেন্টেশন হয়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে গ্রাফ থেকে এরকম চোখে দেখে করাটা কঠিন, তাহলে এইভাবে করবে। এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, এই একটা ম্যাট্রিক্স বানিয়ে নিল, সেটা ভাবেও করা যায়। ঠিক আছে, গ্রাফ থেকে দেখে করতে কঠিন লাগবে। আমি এই রিপ্রেজেন্টেশনটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এটা জেনারেলি তোমরা পরে যখন অ্যালগো করবে তখন এইভাবে করবে, তো তাও আমি দেখিয়ে দিচ্ছি। আই গেস সবাই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স মনে আছে। a টু a 0 হয়, b টু b 0 হয়, c টু c 0 হয়, d টু d 0 হয়, মানে ভার্টেক্স টু ভার্টেক্স 0 হয়। তো আমাকে একটুখানি বলতে পারবে যে একটু কস্ট গুলো বলবে, a থেকে b তে যেতে গেলে ক টাকা লাগছে? 3 টাকা, তাই তো? a টু b কানেকশন আছে 3, a to c connection নেই, that's why infinity put over there. a to d connection নেই, put a infinity over there. a to e connection আছে, that is 4, and a to f connection আছে, that is 7. okay, b to a connection আছে, that is 3. directed নয়, যেহেতু এটা আনডাইরেক্টেড গ্রাফ তাই জন্য সেম বসছে। ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে মেবি চেঞ্জেস, b to b 0, b to c is 5, b to d, b to d there is no connection, b to e there is no connection, b to f there is a connection, that is 8. c to a there is no connection, c to b 5, c to c 0, c to d there is a connection 4, c to কত আছে, দাঁড়াও বলি, c to d গেল, c to e there is no connection, c to f there is a connection 6. d থেকে দেখো, d থেকে একটু কেউ বলো তো, d to a কানেকশন নেই, d to b কানেকশন নেই, d to c কানেকশন আছে, d to e কানেকশন আছে 2, d to f কানেকশন আছে 8, e to a 4, e to b no connection, মানে কোনো এজ নেই, কানেকশন নেই মানে নো এজ, e to c হচ্ছে নো এজেস, e to d 2, e to d2, আর কোথায় গেল e to f5, f থেকে f to a7, f to b8, f to c6, f to d8, f to e5। ঠিক, দেখো গ্রাফটাকে এইভাবে রিপ্রেজেন্ট করেছি। কারোর কোনো বুঝতে অসুবিধা? হ্যালো, না স্যার, বুঝতে পেরেছি। গ্রাফটাকে এইভাবে রিপ্রেজেন্ট করেছি। নাও সি হোয়াট হ্যাপেন এক্স্যাক্টলি আফটার দ্যাট, একটু বুঝে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। চুজ এনি ভার্টেক্স, সাপোজ আমি এ থেকে স্টার্ট করছি, এই রোটাকে পুরোপুরি দেখবে, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে এই গ্রাফ থেকে না দেখে এরকম ম্যাট্রিক্স দেখে বার করা। এই টোটাল রোটায় সবচেয়ে মিনিমাম কস্টের সেল কোনটা আছে? 3, তাই তো? তার মানে তুমি কি চুজ করছো? এ বি চুজ করছো। when you are choosing a b, mark also b a। এ বি যখন চুজ করেছো তখন বি এ টাকেও মার্ক করে দাও, মানে তুমি এ বি 3 চুজ করলে, ঠিক আছে? এ বি চুজ করলে মানে এ বি যেহেতু, বি ও তাই, এ বিও যা বি ও তাই, এ বি আর বি এটাকে মার্ক করে দাও একসাথে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এরপর এ বি দুটোকে একসাথে কনসিডারেশনে নিয়ে এই দুটো রো এর মধ্যে কোনটায় সবচেয়ে নেক্সট কম ভ্যালু আছে, মানে এই যে 3 জিরো গুলো ডেফিনেটলি বাদ দিতে হবে। এই জিরো গুলো কারণ এ টু এ বি টু বি কানেকশনের থেকে বাদ দিয়ে বাদ বাকি যেগুলো বলছি সেগুলোর জন্য, বাদ বাকি এই দুটো রো এর মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোথায় আছে বলো? 4। 4 এইখানে। তার মানে কি তুই এই ই চুজ করেছো, তার মানে ই এতেও মার্ক করে দাও, ঠিক আছে? কারণ বসাতে থাকবে, ঠিক ঠিক আছে? তাহলে তুমি কি চুজ করলে? এ ই চুজ করলে 4, রাইট? দেন এই তিনটের মধ্যে এ বি ই, এই তিনটের মধ্যে সবচেয়ে কম কস্টের নোট কোন জায়গায় আছে? দেখো কম কস্টের সেল কোথায় আছে? 2। তাহলে কোনটায় চুজ করলে? তুমি ইডি চুজ করলে, তাহলে ডিই মার্ক করে দাও, ঠিক আছে? তাহলে লিখবো কি? ইডি ইকুয়ালস টু 2, রাইট?
হ্যাঁ দেন স্যার এই চারটের মধ্যে এ বি ই টির মধ্যে এই চারটের মধ্যে সবচেয়ে কম কষ্টের জায়গা কোথায় আছে সেটা বলো। 5 আছে। 5 আছে কোথায়? 5 না, 5 এর ফোর থেকে দাম দেখতে হচ্ছে 4 আছে। 4 তো হয়ে ও হ্যাঁ হ্যাঁ 4 না স্যার বিসি আছে। 4, হুম, তাই তো? তাহলে সিডি তে হ্যাঁ মার্ক স্যার করে দেব, তাহলে আমরা কি পেলাম? ডিসি 4, রাইট? দেন এই পাঁচটার মধ্যে এই যে পাঁচটা আছে এর মধ্যে থেকে চুজ করার চেষ্টা করা হচ্ছে কোনটা সবচেয়ে মিনিমাম। 5 5, এবার অনেকগুলো জায়গায় 5 আছে, সেইগুলো এবার আমি অন্য কালি দিয়ে মার্ক হুম, করছি। দেখো এইখানে একটা 5 আছে, বিসি তে একটা 5 আছে পাচ্ছ, আর কোথায় 5 আছে পাচ্ছ? ইএফ এ তে 5 আছে, তাই এখানে একটা 5 পাচ্ছ, রাইট? হ্যাঁ আর কোনো স্যার জায়গায় আছে কি? না নেই। এবার তুমি বিসি টাকে যদি চুজ করো, ইফ সাপোজ আই চুজ বিসি, ইউ নিড টু হুম, সি আ গ্রাফ, মানে যখনই তোমরা এই এজ টাকে চুজ করছো না, তখনই কিন্তু আমি এটা বলতে ভুলে গেলাম, এজ গুলোকে যখন চুজ করছো গ্রাফটা একবার চেক করে নেবে যে কোনো সাইকেল ফর্ম করছে কিনা। ইউ নিড টু চেক ইট রিপিটেডলি, ঠিক আছে? প্রত্যেকটা জায়গাতেই চেক করবে যে গ্রাফে কোনো সাইকেল ফর্ম করছে কিনা। যদি সাইকেল ফর্ম না করে, ওয়েল অ্যান্ড গুড, কোনো ব্যাপার না, চুজ করতেই পারো ওটাকে। যদি সাইকেল ফর্ম করে যায়, ইউ নিড টু ডিসকার্ড। সো আমি বিসি থেকে গেছি, বিসি তে চুজ করছি, বিসি 5 যদি চুজ করি দেখতে পাচ্ছি সাইকেল আছে, তো বিসি 5 উই ক্যান নট চুজ, তো ডিসকার্ডেড ওভার দিস, মানে আমরা তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট ক্রস দিলাম। দেন আমাদের কাছে অপশন কি আছে? ই এন্ড এফ, ইএফ 5, তাহলে আমি ইএফ টাকে চুজ করলে এফ তেও দাগ দিলাম। ইএফ 5, দ্যাট মিন্স উই রিচ টু দ্য লাস্ট ভার্টেক্স। অলরেডি আমরা 6টা ভার্টেক্সে ভিজিট করে গেছি, উই স্টপ ওভার দেয়ার, ঠিক আছে? দেখো সেম অ্যান্সার এসছে। হ্যাঁ স্যার এটাই বোঝা যায় যে হচ্ছে মিনিমাম স্প্যানিং ডিসটেন্স সেমই আসবে, তো সেম গ্রাফ সেম জিনিসই আসবে, আরেকটা রিপ্রেজেন্টেশন দেখিয়ে দিলাম, তো নিজেরা এটা বুঝে গেলে আশা করি অসুবিধা নেই। এবার মুভ টু দ্য ক্রুস্কাল। ক্রুস্কাল অ্যালগরিদমের অ্যালগরিদমটা লেখা রয়েছে, এবার ভালো করে দেখে নাও ক্রুস্কাল অ্যালগরিদমটা কি। ক্রুস্কাল অ্যালগরিদমটা হচ্ছে মজাদার, এটা অনেক ইজি, রাদার প্রিমসের থেকে দেখে ইজি লাগবে, কিন্তু এটা মনে রাখবে যে এটা একটা র্যান্ডম ফরেস্ট হিসাবে জেনারেট হয়। এখানে যেমন একটা ভার্টেক্সের তুমি রিচেবিলিটি অনুযায়ী জেনারেট হয়, এখানে মনে রাখবে এটা একটা ফরেস্ট হিসাবে জেনারেট হয় ক্রুস্কাল অ্যালগরিদম। যদিও সেগুলো তোমাদের কোয়েশ্চেনেবল নয়, ওগুলো তোমরা পরে বড় হলে আরো পড়বে। ক্রুস্কাল অ্যালগরিদম কাজ করে হচ্ছে, দিস অ্যালগরিদম ওয়ার্কস অন এজ সেট, ওকে? এজ সেটের উপর কাজ করে, যেটা ফার্স্ট এটা এখানে কি করছে, ভার্টেক্স সেটের উপর কাজ করে, ক্রুস্কাল অ্যালগরিদম এজ সেটের উপর কাজ করে। and the data structure used in Kruskal algorithm, different kind of একটা data structure ইউজ হয়, এটাকে বলা হয় হচ্ছে ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? তোমাদের এই মুহূর্তে এই সিলেবাসে এটা নেই, কারণ অ্যাকচুয়ালি ক্রুস্কাল অ্যালগরিদম ডিসজয়েন্ট সেটস তৈরি করে। জানো তোমরা ডিসজয়েন্ট সেট মানে? তো ডিসজয়েন্ট সেট তৈরি করে, একটা গ্রাফের ডিসজয়েন্ট সেট তৈরি করে বাই ইউজিং দিস মেথড, এই ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার মেথডস অর ডেটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা কনস্ট্রাক্ট করি। ইউ ক্যান লার্ন ইট ইন ইউর লেটার সাব, মানে সিলেবাস অর লেটার সাবজেক্টস। তো সেটাই, অসুবিধা কিছু হবে না, তোমাদের এইটুকু জানলেই হবে ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার ইউজ করে। যদি কলেজে দেখো ইউনিয়ন ফাইন্ড নিয়ে বক্তব্য রাখছে, দেন ইউ ক্যান টেল মি, আই উইল টিচ ইউ দ্য ডিসজয়েন্ট সেট থিওরি। এটা একটা আলাদা থিওরি আছে সেট থিওরি, তো সেটা আমি তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে, যদি কারোর কলেজে পড়ায় তো। এবার দেখে নাও ক্রুস্কাল সেটটা যেহেতু এজ সেটের উপর কাজ করে, তোমরা একটুখানি নোটসটা সবাই খোলো, আমি এখানে আর করে দেখাচ্ছি না, নোটসে প্রপারলি ভালোভাবে লেখা রয়েছে, তো সেটা ভালো করে বোঝো। যদি এজ সেটের উপর কাজ করে তাহলে কিভাবে কাজ করে, how the Kruskal algorithm works. First you need to know, মানে first you are given with a graph, ঠিক আছে? তোমাদের কাছে একটা গ্রাফ দেয়া থাকবে, যেটা দেখো একটা গ্রাফ দেয়া আছে, একটু ইন্টারঅ্যাক্ট করো কেউ একজন, তাহলে বুঝতে পারবো বুঝতে পারছো কিনা। গ্রাফ দেয়া রয়েছে, রাইট? দেন তোমাদের যেটা করতে হবে, ইউ নিড টু ক্রিয়েট আ এজ টেবিল, ইডিজিই, এজ টেবিল একটা তৈরি করতে হবে, যে দ্যাট এজ টেবিল কন্টেন্স দ্য এজেস, অল দ্য এজেস অফ দ্যাট গ্রাফ ইন অ্যাসেন্ডিং অর্ডার। মাথায় রাখো, সর্টেড অর্ডারে লিখতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে, মানে তোমার ওই গ্রাফটার মধ্যে সবকটা যে কটা এজ আছে সেই সবকটা এজ কে কালেক্ট করে তোমাকে কি করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে এজ গুলোকে লিখে নিতে হবে। এবং দেখো আমি ক্রুস্কাল অ্যালগরিদমের ডেসক্রিপশনটা যেখান থেকে শুরু করছি, সেখানে ফার্স্টে আমি গ্রাফটা দিয়েছি এন্ড তার পাশে এজ সেটটাকে লিখে রেখেছি বা এজ টেবিলটাকে লিখে রেখেছি, যেখানে হচ্ছে তোমার
সবকটা এজ লেখা রয়েছে ওই গ্রাফটার, কিন্তু এজ গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা রয়েছে, মানে ইডি টা হচ্ছে 2 অ্যাকর্ডিং টু দ্যাট ওয়েট অর অ্যাকর্ডিং টু দা ওয়েট অফ দ্যাট গ্রাফ, মানে ওয়েট অফ দ্য এজের হিসাবে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা রয়েছে। এতদূর বুঝতে কারোর অসুবিধা? আচ্ছা বুঝেছো বিকি? না স্যার, না স্যার, বোঝনি? বোঝনি? হ্যাঁ স্যার বুঝেছি। না এই তো রাজন্যাকে, রাজন্যা বললে তো বোঝনি বোধহয়, তাই তো? না স্যার, বুঝতে পেরেছি। ও বুঝতে পেরেছো, ভেরি গুড। দেন এই যে এজ সেটটা তৈরি করেছো বা এজ টেবিলটা তৈরি করেছো, আফটার having that age table we need to select the minimum cost age. তাহলে কোনটা মিনিমাম কস্টের এজ? which is the minimum cost? The first one, right? হ্যাঁ কি না? তোমরা তো তাই অ্যাসেন্ডিং অর্ডার লিখেছো, মানে মিনিমাম কস্ট দ্য ফার্স্ট ওয়ান। দ্য ফার্স্ট ওয়ানটাকে এজটাকে সিলেক্ট করে নাও ফ্রম দ্য গ্রাফ। দেখো ED2 রেড মার্ক করা রয়েছে। দেন উই নিড টু গো উইথ AB ইকুয়ালস টু 3। আমরা ED2 টাকে সিলেক্ট করেছি ফর আওয়ার কি বলবো MS3। দেন আমরা যাচ্ছি হচ্ছে কি AB ইকুয়ালস টু 3, উই সিলেক্ট AB ইকুয়ালস টু 3। দেন হচ্ছে কি AE ইকুয়ালস টু 4। আচ্ছা, যখন এই এজ টেবিলটা তৈরি করবে, when you are doing এজ টেবিল, if you find any of the edges, any of two edges or more than two edges have same weight, you can write it any in any order. জেনারেলি লোকে ওই লেক্সোগ্রাফিক্যাল অর্ডার লেখে এ বি সি ডি এগুলোকে আগে নেয়, চাইলে তো এর গুলোকে আগে নেয়। তোমরা এরকম কোনো ব্যাপার নেই যে এটাকে পরে ওটাকে পরে লিখতে পারবে না, ইউ ক্যান ডু এনিথিং। ওকে, তো আমি এখানে ওই এই সিডি যখন 4 এনকাউন্টার করেছিল, আমি এইটাকে আগে নিয়েছি। তো আফটার দ্যাট, আফটার চুজিং দ্যাট এ বি, আমার দেখতে পাচ্ছি আমি AE তে যাচ্ছি, এবং AE4 যখন চুজ করছি, উই নিড টু চেক ইট ইজ নট ক্রিয়েটিং আ সাইকেল, সো উই চুজিং ইট। তো কারণ আমি ED2 চুজ করার পর AB3 যখন চুজ করেছি, তখন আমি এটা চেক করেছি whether it is creating a cycle or not. If it is not creating a cycle, then you can choose it. তো দেখতে পেলাম চুজ করেছি। তো আমি দেখো ইচ্ছা করে তোমাদেরকে বোঝানোর জন্য AE4টা আগে লিখেছি, বাট আমি ইচ্ছা করে CD4টাকে আগে নিয়েছি, যাতে কোনো ব্যাপার না, তোমরা যে কোনো একটাকে আগে পরে নিয়ে করতে পারো। ঠিক আছে, এইটা জাস্ট তোমাদের একটা বোঝানোর জন্য। তাই জন্য AE4 CD4 দুটোকেই সিলেক্ট করে নিয়েছি। দুটো কস্ট যদি সেম এসে যায়, যে কোনোটাকে আগে সিলেক্ট করতে পারো, ডাজন্ট হার্ম দ্য অ্যালগরিদম। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা দুটোকেই চুজ করে নিয়েছি। এডি আই গেস কোনটাকে চুজ করেছি, এই সিডি কেও চুজ করেছি, AE কেও চুজ করেছি। দেন দেখো আমার কাছে আসছে হচ্ছে BC equals to 5. When we are going to choose BC equals to 5, that creates a cycle again. তো সে যখন সাইকেল ক্রিয়েট করছে, so forms a cycle, so we cannot choose that edge. We move to the next edge, then EF equals to 5. EF equals to 5 choose করলাম, then we stopped over there because we reached the solution, or we reached all the vertices and we got the MST over there. So the total weight for that tree of MS tree, just calculate 2 plus 3 plus 4 plus 4 plus 5, সেটা যেটা পেলে that is actually তোমার total cost of the tree। ঠিক আছে, ক্লিয়ার? তো পরের আরেকটা এক্সাম্পল তোমাদের জাস্ট ওই করে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ক্রুসকাল অর কি বলে কোন একটা প্রিমস দিয়ে, একটা জাস্ট নিজেরা স্লাইডটাকে মুভ করিয়ে দেখো। তো প্রিমস আর ক্রুসকাল এখানে শেষ হলো, এখানে তোমাদের গ্রাফের একটা পার্ট শেষ হয়। এরপর তোমাদের আমি ডিক্সট্রাটা পাঠাচ্ছি বা বোঝাচ্ছি, ডিক্সট্রা অ্যালগরিদমটা। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং দিস জিজ্ঞেস করে নিতে পারো, আমার বলে দিচ্ছি। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমার কাছে নোটসটা তোমাদের ডায়ের নোটসের পরে তোমরা পড়বে যখন, তারই একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। না স্যার কোনো কোশ্চেন? কোনো কোয়েশ্চেন নেই, বুঝে গেছো তার মানে, ভেরি নাইস। আমি দুটো ছবি পাঠাচ্ছি গ্রুপে, দেখে নিও। ওইখানে তোমাদের অ্যালগরিদমটা লেখা আছে, সলিউশনটা দেওয়া আছে, বাট আমি সলিউশনটা অ্যাকচুয়ালি যদি আমি না বোঝাই তোমরা কিছুই বুঝবে না, তো সলিউশনটা ওইভাবে করলে চলবে না। তো
তো সলিউশনটা আমি করেই দেখাবো, বাট তোমাদের লেটার অন প্র্যাকটিসের জন্য আমি দিয়ে রাখলাম। তো চাইলে কেউ টুকে নিও, আমি যখন সলিউশনটা করছি আমার সাথে করে নিও, কারণ ওইখানে হয়তো সলিউশনটা বোধহয় ইয়ে আছে। বলি ডিক্সট্রা। হ্যাঁ স্যার বলুন। দেখো ডিক্সট্রা অ্যালগরিদম যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম, যেটা আগেই বললাম। যেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। ব্যাপারটা হচ্ছে, ধরো জিনিসটা হচ্ছে এরকম যে উই আর প্রোভাইডেড উইথ আ, মানে আমাদের একটা গ্রাফ অর নেটওয়ার্ক দেয়া রয়েছে। আমাদের বলে দিয়েছে একটা সোর্স যে এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি, উই আর স্ট্যান্ডিং ওভার আ পয়েন্ট, উই মুভ টু এভরি ভার্টেক্স of the every vertex of that network or graph, and you need to find which will be the most least cost path or least cost path to move there, মানে সবচেয়ে কম খরচায় আমি প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারি। ধরো মানে আমাকে এরকম কিছু দেওয়া রয়েছে, আহ, তো এরকম কিছু বক্তব্য দেওয়া রয়েছে, ধরো মানে ধরো ব্যাঙ্গালোর, কলকাতা, বোম্বাই, তারপর হচ্ছে ধরো দিল্লি, এরকম চারটে জায়গা দেওয়া রয়েছে এবং তাদের মধ্যে ইন্টারকানেকশন করা রয়েছে। your home is in Kolkata, you need to move Kolkata to Bombay, Kolkata to Delhi, Kolkata to Bangalore, or তুমি এবার জার্নি শুরু করতে যাচ্ছ, then how do you reach with minimum cost, বাই মানে কিভাবে তুমি গেলে, ওর কোন পাতেতে গেলে সবচেয়ে কম খরচায় বা সবচেয়ে কম টাইমে তুমি প্রত্যেকটা জায়গা ভিজিট করতে পারবে। দ্যাট ইজ দ্য মোটিভ অফ সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, বাট ডিক্সট্রা হ্যাজ সো মেনি ফ্লস। এই ডিক্সট্রা অ্যালগরিদমের অনেকগুলো ফ্লজ আছে, সেই ফ্লজ গুলো আগে বলে দিই। ডিক্সট্রা অ্যালগরিদমের ফ্লজ গুলো কি? একটা ফ্লজ হচ্ছে ডিক্সট্রা অ্যালগরিদম মেইনলি ওয়ার্ক অন আনডাইরেক্টেড গ্রাফ। ডাইরেক্টেড গ্রাফে কাজ করা যায় না বলবো না, যায়, বাট ইট ক্রিয়েটস সাম অ্যাম্বিগুইটি প্রথমত। সেকেন্ডলি, if a graph has negative weight cycle, then Dijkstra fails to give the answer. ভালো করে বোঝো নেগেটিভ ওয়েট সাইকেল মানে কি। ধরে নাও যদি এরকম থাকে, একটা ডাইরেকশন ধরো আছে -3 -2, এরকম যদি কোনো পার্ট থাকে, ধরো এটা তুমি a to b b to a, মানে অ্যাকচুয়ালি এটা লুপিং তৈরি করে, ইট ক্রিয়েটস আ লুপিং when the computer want to কি বলবো want to have that shortest path algorithm, এটা একটা ইনডেফিনিট লুপিং তৈরি করে তার জন্য। কারণ -3 তুমি পরের বার -2 পাচ্ছ, আবার দেখো -5 হয়ে গেল, আবার তারপর -8 হয়ে যাবে, তার মানে অলওয়েজ ভ্যালুটা কমবে। তো Dijkstra can't do this kind of stuff, মানে can't handle this kind of stuff. So negative weighted cycle থাকলে এটা কাজ করতে পারে না, প্রথমত আরেকটা বক্তব্য গেল। এবার যেটা সেকেন্ড বক্তব্য যেটা আসে এরপর, Dijkstra অ্যালগরিদম কিছু কিছু জায়গায় ডেফিনেটলি খুব সহজে কাজ করে। যে তোমরা গুগল ম্যাপ দেখো, ইট হ্যাজ আ অ্যাপ্লিকেশন অফ Dijkstra অ্যালগরিদম ফর সাম মিনিমাম পারপাস, যদি ওখানে হিউরিস্টিক অ্যালগরিদম ইউজ হয়, বাট হিউরিস্টিক Dijkstra ইউজ করা হয় যে, কিন্তু ইট হ্যাজ সাম, মানে কি বলবো, এটার একটা ভ্যালু আছে ইউজ করা, তো সেটুকু আমি বলতে পারি। তো আরেকটা বক্তব্য যেটা বলার সেটা হচ্ছে এরকম কিছু যে Dijkstra অ্যালগরিদমের, ধরে নাও Dijkstra অ্যালগরিদম কি ডেটা স্ট্রাকচার ইউজ করে যদি বলো, Dijkstra অ্যালগরিদম নরমাল একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ইনপুট করব, তো একটা অ্যারে দিয়ে কাজ করা যায়, বাট লিংক লিস্ট দিয়ে কাজ করা যায়। তো কিভাবে করতে হয়, হাউ টু ফাইন্ড, মানে হাউ দ্য Dijkstra অ্যালগরিদম ওয়ার্কস, সেটা বুঝিয়ে দিচ্ছি। তো দেখে নাও, আমি তোমাদের একটা শর্টকাট মেথড শিখিয়ে দিচ্ছি, যেটা বইতে পাবে না আই গেস। ab equals to 3, a to c equals to 6, b to c 2, b to d কত আছে গো? b to d 4, তাই তো? b to d 4, c to d কত আছে? 1, c to e কত আছে? বেশ, c to e আছে হচ্ছে 4, c to e 4, d to e হচ্ছে 2, d to e হচ্ছে 2, g তে আছে হচ্ছে 4, e to g হচ্ছে 1, আর f একটা রয়েছে, f to g আছে হচ্ছে 1,
A to G হচ্ছে 2, C to G হচ্ছে 2। ওকে, এরকম একটা গ্রাফ দেয়া থাকবে তোমাদের বা একটা নেটওয়ার্ক দেয়া থাকবে। ঠিক আছে, একটু কেউ একজন চেক করে নাও তো। দেন আমি সলিউশনে যাব যখন, তোমরা মন দিয়ে অ্যাটলিস্ট 2-4 জন একটু ইন্টারঅ্যাক্ট করুন, নইলে পড়াতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। দেন সোর্স ধরো আমি বলে দিয়েছি এ, ঠিক আছে। তো আমার সোর্স হচ্ছে এ, এটা তোমাদের প্রোভাইডেড থাকবে। যদি প্রোভাইডেড না থাকে অলওয়েজ মনে রাখবে লেক্সোগ্রাফিক্যাল বা নাম্বার নিউমেরিক্যাল অর্ডারে যেটা ফার্স্ট আসে সেটাকেই সোর্স ধরবো। ঠিক আছে, দেন আমরা সলিউশনের দিকে যাব। তো সলিউশনের দিকে গেলে তোমাদের একটা এরকম চার্ট মেনটেন করতে হবে। তো এরকম চার্ট একটা মেনটেন করব। তো সেক্ষেত্রে এইখানে দেখো একটা লেখা রয়েছে যে ভার্টেক্স, এরকম ভাবে বেসিক্যালি এই ভার্টেক্স গুলো বোঝাচ্ছে। এ একটা নিলে মানে যে কটা ভার্টেক্স আছে এ বি সি ডি, ছোট হয়ে গেল, ডি ই এফ জি, ডান। দেন আমাদের তিনটে জিনিস যেহেতু লিখতে হবে, আর একটু ছোট করে লেখা যায়, সেখানে হচ্ছে আমাদের দেখো এখানে তিনটে জিনিস এইখানে যেটা লেখা আছে, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে ডিসটেন্স, একটা হচ্ছে প্রিডিসেসর। নেক্সট লিখো না, ওখানে লিখবে প্রিডিসেসর। প্রিডিসেসর লিখলাম। লেখার পর দেখো কি করছি, ভালো করে দেখো। আচ্ছা, আমার যেহেতু এ টা সোর্স ভার্টেক্স বলে দিয়েছে, তার মানে আমি এ তে অলরেডি দাঁড়িয়ে রয়েছি। আই এম স্ট্যান্ডিং ওভার এ, মানে আমি এ তে রয়েছি আপাতত। ঠিক আছে, তাই এটাকে এক্সক্লামেটরি সাইন এবং বাদবাকি যেগুলো ভিজিটেড হয়নি, বাদবাকি ভার্টেক্স গুলো যেহেতু ভিজিটেড হয়নি, তাই আমি কোয়েশ্চেন মার্ক বসালাম। ঠিক আছে, দেন এ টু এ ডিস্টেন্স 0 ডেফিনেটলি, and a তে আমি স্টার প্রোভাইড করলাম বিকজ কারেন্টলি আই এম স্ট্যান্ডিং ওভার এ, আমি কারেন্টলি স্ট্যান্ড করে রয়েছি এ তে, তাই স্টার দিলাম। ঠিক আছে, নাও এ টু বি এর দেখো ডিস্টেন্স কত, কেউ একজন বলো কত আছে? 3, তাই তো? তাহলে হ্যাঁ 3 স্যার। কার থেকে দেখলাম, এ থেকে পৌঁছালাম, তাই এ। ঠিক আছে, দেন আমি কি করছি, এ থেকে সি এর ডিস্টেন্স কত? 6, কোথা থেকে পৌঁছালাম? এ থেকে। এই থেকে। এ থেকে ডি তে পৌঁছানো যায় না, তাই ইনফিনিটি। ই তে পৌঁছানো যায় না, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি। ক্লিয়ার এতদূর সবার? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? চার মার্কটা একটু বলুন, চার মার্কটা। 4 মার্কটা হচ্ছে আমি এ তে এই মুহূর্তে যেহেতু দাঁড়িয়ে আছি, তাই এ তে স্ট্যান্ড করে রয়েছি, তাই কার রেসপেক্টে আমি ক্যালকুলেশনটা করছি বা কার রেসপেক্টে আমি দেখছি, সেই জন্য হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে কার রেসপেক্টে আমি দাঁড়িয়ে রয়েছি বা কার রেসপেক্টে ক্যালকুলেশন করছি, সেই জন্য হচ্ছে ওখানে স্টার মার্কটা দিতে হবে। এবার দেখো আমি পরের লাইন, পরের স্টেপটা বোঝাই, তাহলেই বুঝে যাবে। আবার এখানে লিখবো হচ্ছে স্ট্যাটাস, ডিসটেন্স এন্ড প্রিডিসেসর। তাহলে দেখো এইটা ফিক্স 0 স্টার, এটা এখানে ফিক্সডই থাকবে। নাও এই যে তুমি এই টোটাল জায়গাটা পেয়েছো, এই টোটালটা যেটা পেয়েছো, এই টোটালটার মধ্যে দেখো তো তুমি এ থেকে যেখানে যেখানে পৌঁছাতে পেরেছো তার মধ্যে মিনিমাম কস্ট কোনখানে পৌঁছাতে পেরেছো, কোন নোটটায় বা কোন ভার্টেক্সে মিনিমাম খরচা করে পৌঁছাতে পেরেছো বলো দেখি। এটাই না? এখানে দেখো 3 আর 6 আর বাদ বাকিগুলো ইনফিনিটি। হ্যাঁ তাহলে স্যার। 3 আর 6 ইনফিনিটির মধ্যে কত? তিনটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম, তিনটাই মিনিমাম। তার মানে আমি এই পাথটাকে কনফার্ম করলাম যে আমি এ টু বি তে আমি যাবই, এ থেকে ডিরেক্টলি আমি বি তে যাব। তাই জন্য আমি বি টাকে এক্সক্লামেটরি করলাম, কারণ আমি বি টা ভিজিট করছি, এবং 3 লিখলাম এবং এ, বাট এখানে একটা স্টার প্রোভাইড করলাম কারণ আমি এ থেকে তো সব জায়গায় পৌঁছাবো, বাট ফার্স্ট মুভমেন্ট আমি নিয়ে নিয়েছি হচ্ছে বি তে, and currently I am standing on B. Clear? হ্যাঁ স্যার। The calculation will be done from A, but I am currently stand on B. মাথায় থাকবে? হ্যাঁ স্যার। মানে আমার 3 টাকা অলরেডি খরচা হয়েছে। এবার দেখো আমি যদি বাদ বাকি গুলোতে এক্সক্লামেটরি বসাতেই পারি, কারণ আমি এগুলো এখনো ভিজিট করিনি। দেন মানে সরি কোয়েশ্চেন মার্ক বসাতে পারি। দেন আমার দেখো আমি বি থেকে সি তে পৌঁছাতে পারি, বি থেকে সি তে পৌঁছাতে ক টাকা খরচা হচ্ছে? 2, কিন্তু অলরেডি ক টাকা খরচা হয়ে গেছে? 3।
তাহলে 3 প্লাস 2 5। আমি বি থেকে সি তে পৌঁছাতে গেলে 2 টাকা খরচা হচ্ছে, কিন্তু অলরেডি আমার এ থেকে বি তে আসতে ক টাকা খরচা হয়েছে? হাউ মেনি? 3 টাকা। হাউ মেনি? মানে 3 টাকা খরচা হয়ে গেছে। আর এখানে বি টু সি যেতে গেলে আই নিড টু স্পেন্ড মোর 2 রুপিস। অলরেডি 3 ইজ লেস, মানে 3 খরচা হয়ে গেছে। আর হচ্ছে তোমার কি 2 যাচ্ছে, তার মানে আমি বলবো 5। বলো। 6 আছে তো, তো 3 টাকা খরচা হবে না, এখান থেকে আপনি 6 লিখেছেন না? ও না না, এখানে তো আমি এ থেকে দেখছি। নাও আই আচ্ছা। এম সিইং ফ্রম বি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এ থেকে এখানে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি 5 ডিরেক্টলি লিখবো না। এখানে একটা বক্তব্য আছে, চেক করতে হবে যে তুমি আগের লেভেলে যে ডেটাটা পেয়েছো বা যে কস্টটা পেয়েছো, নেক্সট ইটারেশনে যখন যাচ্ছ, ইফ দ্যাট হ্যাজ ডান এগেন লেস কস্ট, যদি তুমি ওটা লিস্ট কস্টের পাও, মানে এই যে আমি বি টু সি টা আপডেট করছি কেন, যেহেতু দেখছি আমি 6 টা আছে, 6 হ্যাজ আ লেসার, মানে 5 যেটা পাচ্ছি 5 হ্যাজ লেসার কস্ট দেন 6, তাই জন্য আমি আপডেট করছি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? ভালো করে বোঝো, কঠিন অ্যালগরিদম কিন্তু, আমি আগেই বলছি সহজ অ্যালগরিদম নয়। ফার্স্টে আমি এটা থেকে দেখছি, এ থেকে দেখে পৌঁছালাম, দেন আমি চুজ করলাম হচ্ছে এ থেকে মিনিমাম কস্টে কোথায় পৌঁছাতে পারি, দেন আমি ওই পাথটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি বুঝে গেলাম যে আই নিড টু স্পেন্ড দ্যাট মাচ অফ মানি টু গো দ্যাট টু গো দ্যাট নোড ফ্রম এ। সো I already spent that money. Then I need to check the rest of the graph from that node where I come from A, from that node সেইখান থেকে আমি বাদবাকিটা যখন চেক করব, from that node when I going to check other graphs, then I need to check whether will I get the least lesser value than the previous value, or the much higher value than the previous value. If I got the higher value, then the previous path is good, and if I got the lesser value, then the new path will be good. তাহলে সেই জন্য ব্যাপারটা হচ্ছে, দেখো আমি কি করছি, B2C, when I am checking B2C, then দেখতে পাচ্ছি already I spent 3 and I need to spend 2, then 3 plus 2 5, which is lesser than, directly go from A, which is lesser, directly go from A। so এই জন্য হচ্ছে আমি কি করলাম, through B C তে যাব। তাহলে আমি কি বললাম, 5 and C। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেন দেখো আমি B to D তে পৌঁছাতে পারি। I can reach from B to D, yes or no? হ্যাঁ স্যার। B to D পৌঁছাতে পারলে কত স্যার খরচা? বিকিকে মিউট করে দিন। কে রয়েছে? বিকি মিউট করো বাবা। আচ্ছা আমাকে বলো এবার, if I want to reach D from B, how many money I need to spend? How much money I need to spend? 7। 7। and predecessor এ কি থাকবে? B তো, সরি B। B। হ্যাঁ। ঠিক আছে। then B to E কি পৌঁছানো possible? is it reachable to B to E? no, so again there is no updation, কারণ B to E also infinity, তাহলে কোনো আপডেশন নেই। B to F also infinity, no updation। B to G also infinity, no updation। হয়ে গেল। নাও আমরা যাব হচ্ছে পরের ইটারেশনে যখন যাব তখন ভালো করে খেয়াল করো, আমি আবার লিখে নিলাম স্ট্যাটাস, ডিসটেন্স এন্ড প্রিডিসেসর। কতক্ষণ চলবে স্যার অ্যালগরিদমটা? যাদের মনে প্রশ্ন হচ্ছে, যতক্ষণ না প্রত্যেকটা ভার্টেক্সের রেসপেক্টে এক্সক্লামেটরি সাইন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো দিস আর চুজেন অলরেডি, দিস ইজ দ্য সোর্স 3A, এতটা নিলাম। এবার এই যে পার্টটুকু দেখতে পাচ্ছ, সেই পার্টটুকুর মধ্যে সবচেয়ে মিনিমাম কস্টের কোন পাতটা আছে বা কোন সেলটা আছে? এইটা আই গেস, এই তো। হ্যাঁ স্যার। তাহলে আমি B2C পাথটাকে কনফার্ম করলাম। ঠিক আছে, তাহলে এক্সক্লামেটরি 5 স্টার B, তার মানে আমি এখন কোথায় রয়েছি? C এতে, বাট আমার খরচা হয়ে গেল কত? 5। নাও I need to check the rest of the graph from C, but the cost should be calculated from A। তাহলে আমাকে দেখো কি হবে, তাহলে আমি 5C থেকে D তে রিচ করতে পারি। C থেকে D তে রিচ করতে পারলে দেখো already I spent 5 plus 1 6, which is lesser than 7। তাহলে আমি কি করব? আপডেট করব। should I update that or not? update। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 6C দেরি হবে। সেই এটার পর হচ্ছে কি হবে, আমি C to E রিচ করতে পারি। C to E রিচ করতে গেলে দেখো
আমার এখানে আগে ইনফিনিটি ছিল, বাট আই নিড টু স্পেন্ড 9 রুপিস অনলি, দেন আমি 9, ঠিক আছে, 5 + 4 9, দেন হচ্ছে দেখো আমি সি টু এফ এ রিচ করতে পারি। সি টু এফ এ রিচ করতে গেলে আমার কত খরচা হচ্ছে, তাহলে ধরো তোমার হচ্ছে 5 + 2 7 হলো, বাট আই ক্যান নট রিচ জি, সো আই ক্যান নট আপডেট দ্যাট। ওকে, হ্যাঁ স্যার। বোঝা গেছে? দেন কাম টু দ্য নেক্সট যখন আসবো তখন দেখো কি হচ্ছে, স্ট্যাটাস, ডিসটেন্স, প্রিডিসেসর। এবার তোমরা বলো আমরা কোন নোটটাকে চুজ করব। এইটা তো গেল ফিক্সড হয়ে, এইটা ফিক্সড, এই পাতটাও ফিক্সড। এবার এইটুকু পার্টেতে আমরা কোনটাকে চুজ করব বলো? এটাকে তো, এটাকে চুজ করব। তাহলে এক্সক্লেমেটরি সাইন 6C and স্টার। ওকে, দেন তার মানে আমি কোন পাথ থেকে কনফার্ম করলাম? আই এম কনফার্মিং দিস পাথ। দেন ডি এর রেসপেক্টে রেস্ট অফ দ্য গ্রাফটাকে দেখো, ডি ই জি। ডি থেকে দেখো তুমি ই তে রিচ করতে পারছো, ডি থেকে ই তে রিচ করলে আই ক্যান রিচ ফ্রম ই ফ্রম ডি, then already I spent 6 rupees to reach D, then 6 plus 2 8, then I can say 8 is lesser than 9, so এটা আপডেট হবে। হ্যাঁ স্যার। I cannot reach D to F, so it leads to infinity and the previous value is better than that, so I kept it exactly same. But I can reach G G. from 10. D, then that will be 10, right? Yes Nice, sir. ডান। বোঝা গেল? তাহলে এত দূর তোমরা বুঝতে পেরে গেছো যখন, তো খুব ভালো কথা। দেন আমরা কি করব দেখো, আমরা হচ্ছে আবার করব হচ্ছে, আরো তো আমাদের এখনো সবটা হয়নি। এরপর আমাদের কোনটা সিলেক্ট হবে বলো? এরপর কোনটা সিলেক্ট হওয়া উচিত নিজেরাই বলো। D থেকে এটা 7. ডিসটেন্স, প্রিডিসেসর, আমার এটা সিলেক্ট হওয়া উচিত। হ্যাঁ স্যার। তাহলে 0 এইটাকে বসিয়ে দেব, এইটাকে বসিয়ে দেব, যেগুলো এক্সক্লেমেটরি হয়ে গেছে সেগুলোকে এক্স্যাক্টলি বসিয়ে দেবে, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এটা এক্সক্লেমেটরি হতে যাচ্ছে, তার মানে হচ্ছে 7C স্টার, মানে তুমি এই পাথটাকে চুজ করেছো, তাই এই পাথটাকে চুজ করেছো। দেন এফ থেকে ই তে রিচ করতে তোমার কত কস্ট লাগছে দেখো, এফ থেকে ই তে রিচ করছে 9, কারণ এফ এ পৌঁছাতে অলরেডি ইউ স্পেন্ড 7, তাহলে এফ থেকে ই তে রিচ করতে 9 লাগছে, বাট হুইচ ইজ বেটার, দ্য প্রিভিয়াস ইজ বেটার, দ্য প্রিভিয়াসটাকেই রেখে দেবো। বাট এফ থেকে দেখো তোমার জি তে রিচ করতে কম কস্ট লাগছে, এফ থেকে তোমার জি তে রিচ করতে মাত্র 8 রুপিস লাগছে, তাহলে 8, আর এটা করে দেবো এফ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝাতে পেরেছি? দেন আমার দেখো কি করা উচিত। দেন আমার যেটা উচিত, যেটা আমি পরেরটায় যাব, যখন যাব তখন কি করব, সেটা হচ্ছে স্ট্যাটাস, ডিসটেন্স, প্রিডিসেসর। যখন এরকম সিনারিও আসবে দুটোর ওয়েটই সেম, জেনারেলি অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসে সেটাকে চুজ করতে পারো, যদি অন্যটাকে চুজ করো কাউ কিছু এসে যায় না, ঠিক আছে? তো কনভেনশন ওইটা, চুজ করলেও কিছু এসে যায় না অন্যটা। 5B 6C 8 স্টার D 7C। ই থেকে ডি টাকে চেক, ই থেকে জি কে চেক করো, ই থেকে জি তে চেক করলে দেখো 8 + 1 9, তো প্রিভিয়াসটাই বেটার, তো আমি এটাকেই রেখে দেবো 8F, and the last iteration will be like this। লাস্ট ইটারেশন যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাটাস, ডিসটেন্স, প্রিডিসেসর। এফ টা 7ই থাকবে? হ্যাঁ, এফ টা 7ই থাকবে মানে আগেরটাতে এফ টা 7ই, মানে আগের যেটাতে আমরা ই টাকে ধরলাম স্টার, তো 7ই থাকবে মানে পাশেরটা পাশেরটা। এইটা এইটা এফ 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 তো এটাই তো, না এইটা? হ্যাঁ, কারণ কেন থাকবে না, কারণ ই থেকে তুমি জি তে পৌঁছাতে গেলে তোমার 9 লাগছে, তার থেকে তোমার এটা বেটার। মানে এফ এর ক্ষেত্রে বলছি স্যার, ই থেকে এফ ও তাই? ই থেকে এফ এ তুমি রিচ করলে তোমার 10 কস্ট হয়ে যাচ্ছে, আর ই থেকে এফ কেন রিচ করবে, অলরেডি তোমার এটা ভিজিটেড, ইউ আর চুজিং এফ, মানে বেসিক্যালি তুমি অলরেডি সি থেকে এফ এ পৌঁছে গেছো, দেন why do you visit এফ এগেন ফ্রম ই, অলরেডি তো ওটা ভিজিটেড হয়ে গেছে,
তাহলে তো আমার আর ভিজিট করার দরকার পড়ে না, আমি তো অলরেডি ওখানে ভিজিট করেছি। ওয়ান ভার্টেক্স ক্যান নট রিপিট এগেন, তোমাকে ওটাকে আর রিপিট করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। কারণ আমি একবারেই, আর এটাই খাসিয়ত। না 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 It's a স্যার, direct- বলছি ই থেকে এফ এর ডিসটেন্সটাও কি মানে বেশি হয়ে যাচ্ছে? ক্যালকুলেট করো নিজে, ই থেকে এফ দেখো কত হয়। 8 আর 2 এর 10, তার থেকে তুমি সি থেকে এফ এ পৌঁছালে 7 রুপিস খরচা হচ্ছে, কোনটা বেটার? সি থেকে ই থেকে বেটার? সি থেকে সি। তাহলে সি, তাহলে তো পুরোটাই তো থাকবে। আর অলরেডি দেখো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমাদের একটা চোখের দোষ আছে, সেটা হচ্ছে পরপর এখানে যাচ্ছিল মানে সবসময় যে পরপরই আসবে এটা নয়। এখানে যেমন এটা সিলেক্ট হয়েছে, আমার এক্সক্লামেটরি হয়ে যাওয়ার মানে আমার আর কোনো চেকিং এর দরকারই পড়ে না, কারণ অলরেডি আমি ওই গ্রাফটা বা ওই নোটটায় পৌঁছে গেছি। অলরেডি আই ভিজিট দ্যাট নোট, সো হোয়াই শুড আই চেক ইট এগেন? কারণ ওটা অলরেডি ভিজিটেড, তার মানে আমি ওখানে কোনো একটা নোড থেকে অলরেডি রিচ করে গেছি। যদি আমি কোনো একটা নোডে রিচ করে যাই, তাহলে অন্য যে নোডগুলো থেকে আমি বাদবাকি গ্রাফটা দেখিনি এখনো, সেই রিচ করাটা যখন অন্য জায়গায় বাকি রয়েছে বা আমি যখন পৌঁছাইনি, তাহলে ওটার তো দেখার কোনো মানে হয় না, কারণ আমি অলরেডি ওই জায়গাটা ভিজিট করে গেছি। আমি ধরো একটা বিজনেস ট্যুরে বেরিয়েছি, আই নিড টু ভিজিট ব্যাঙ্গালোর অনলি ওয়ান্স। ইউ ক্যান ভিজিট a node only once, you just need to check again. যখনই কোন একটা নোডের রেসপেক্টে এক্সক্লামেটরি বসিয়ে দিচ্ছ, দ্যাট মিন্স it got the final value, that was the minimum cost you need, that has the minimum cost already. তো এটার আর ই থেকে এফ কোন হচ্ছে চেকের ব্যাপারই থাকে না। কেন চেক করব আমি, এটাই বুঝলাম না। 8 স্টার থেকে এফ, ঠিক আছে। ফাইনাল ভ্যালু, কারণ দেখো সবকটা এক্সক্লামেটরি হয়ে গেছে, সো আই নিড টু স্টপ ওভার দেয়ার। বাট এখান থেকে তোমরা যখন পাথগুলো লিখবে, কি করে লেখা যায় সেটা বোঝানোর একটা ব্যাপার আছে, তো সেটা একটু দেখে নাও। সবার কাছে ক্লিয়ার ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। ওকে, দেন দেখো যে পাথগুলো বা সোর্স ভার্টেক্স আমার বলে দিয়েছে এ, দেন হাউ মানে আমি কি করে প্রত্যেকটা পাথটায় পৌঁছালাম এবং কিভাবে পৌঁছালাম সেটা তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। তো দেখো জিনিসটা হচ্ছে এরকম, আমি এইটা লাস্ট পার্টটা, হ্যাঁ এইখানে বোঝাচ্ছি। এ থেকে দেখো এই যে বি এর রো, বি এর কলাম, একদম লাস্ট রোতে চলে যাও। কি লেখা আছে প্রিডিসেসরে? কি লেখা আছে প্রিডিসেসরে? বি এর কলাম একদম লাস্ট রোতে চলে যাও। হ্যালো স্যার এ লেখা আছে। এ লেখা আছে, তার মানে এ টু বি আমি পাত যাচ্ছি এবং কস্ট কত লাগছে? 3। পরে সি এর এখানে কি লেখা আছে? বি। বি, তার মানে বেসিক্যালি আমাকে সি তে এ থেকে সি তে পৌঁছাতে গেলে বাই বি হয়ে পৌঁছাতে হবে, দ্যাট কস্ট ইজ ইকুয়ালস টু 5, ঠিক আছে। তাহলে পরেরটা কি আছে? ডি, তাই তো? এটা ডি আছে, তাহলে কি লেখা আছে? সি, তার মানে এ টু বি টু সি টু ডি পৌঁছাই দ্যাট কস্ট ইকুয়ালস টু 6। তারপর কি লেখা আছে? ই, এ টু বি টু সি টু ডি টু ই দ্যাট কস্ট ইজ 8। তারপরটা কি লেখা আছে? সি, এ টু বি টু সি টু এফ দ্যাট কস্ট কত? 7, তাই তো? হ্যাঁ স্যার। আর লাস্ট কি লেখা আছে? F, A2, B2, C2, F2, G that cost 8. This is your answer. এটা হচ্ছে তোমাদের অ্যানসারটা। I guess clear সবার? হ্যাঁ সবটাই স্যার। আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ কেন বললাম, যে সোর্সটা ফিক্সড, ঠিক আছে। তো এইটা হচ্ছে ডিক্সটা অ্যালগরিদম, তোমাদের অল পেয়ার শর্টেস্ট পাথের অ্যালগরিদম নেই, তো দ্যাটস আ ফ্লোয়েড ভার্সাল অ্যালগরিদম, ওটা তোমাদের এখন নেই। এবং যদি চাও তাহলে গ্রাফটা একটু ড্র করে দিতে পারো যেটা শর্টেস্ট পাথ লিড করছে। তাহলে এ টু বি 3, বি টু সি 2, সি টু ডি হচ্ছে তোমার 1, দেন সি ডি টু ই হচ্ছে তোমার 2 বোধহয়, তাই তো? ডি টু ই 2 ছিল তো, ডি টু ই 2, সি টু এফ, সি টু এফ হচ্ছে কত? 2 I guess, হ্যাঁ, and F2G হচ্ছে তোমার 1। এই গ্রাফটা যদি এঁকে দাও, দিস ইজ দ্য শর্টেস্ট পাথ গ্রাফ। এইটা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। ওকে,
হতে পারে তোমাদের ভার্টেক্সটা এ না দিতে পারে, অন্য কোনো একটা ভার্টেক্স দিতে পারে, দেন ইউ নিড টু ডু দি সেম জব, এবং এইভাবে তোমাদের করতে হবে। এই যে যে টেবিল ফরম্যাটে করে দেখালাম, দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। বইতে বা কোনো জায়গা থেকে খুঁজতে যাবে প্রচুর খাটাখাটনি আছে, ইমপ্লিকেশন সাইন লাগাও রে, ইনফিনিটি ধরো রে, জিরো ধরো রে, অনেক খাটাখাটনি করতে হবে। তো সেটার থেকে বেটার অপশন বলে দিল। তো এবার তোমাদের ব্যাপার যে কিভাবে কি করবে না করবে। ডিক্সটা আই গেস ডিক্সটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই? নেই তো? না স্যার। তাতে গ্রাফ শেষ হলো। তোমাদের গ্রাফের রেসপেক্টিভে যা যা অ্যালগরিদম ছিল, যাবতীয় যা ছিল সব শেষ হলো। তোমাদের আমাকে একটু মনে করিও, আমি তোমাদের দুটো কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়ে দেবো। সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রিমসাল-ক্রুস্কাল অ্যালগরিদম, আরেকটা আছে হচ্ছে যে আরেকটা হচ্ছে প্রিমসাল-ক্রুস্কাল অ্যালগরিদমের একটা আমার অন্য লোকের একটা নোটস আছে, মানে আমি নেট থেকে পেয়েছিলাম, আমি যখন পড়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ডিফারেন্স বিটুইন প্রিমসাল-ক্রুস্কাল অ্যালগরিদম আর হচ্ছে ডিফারেন্স বিটুইন বিএফএস ডিএফএস অ্যালগরিদম, এই দুটো জিনিসের একটুখানি মনে করিও। সেটা আমি তোমাদের দিয়ে দেবো, আমি নেট থেকেই পেয়েছিলাম জিনিসটা। তো তোমাদের আমি সেটা প্রোভাইড করে দিচ্ছি, কারণ এটা আমার নিজের বানানো নোটস নয়ও, আমি যখন নিজে পড়াশোনা করেছি তখন পাওয়া নোটস, তো আমি সেটাই তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমরা পড়তে পারবে ওখান থেকে। তাহলে আমার এই জায়গা থেকে যাবতীয় যা নোটস দেওয়া সেটা শেষ হবে। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অ্যাকর্ডিং টু এনিথিং, তাহলে কোয়েশ্চেন গুলো করতে পারো। আমি একটা কোয়েশ্চেন অ্যান্সারেরও দিয়ে দিচ্ছি অন্য কিছু। আচ্ছা, শেল শট ফেল শটের নোটস তো আগেই পাঠানো ছিল আই গেস। হ্যাঁ স্যার। রিকারশন ট্রি তৈরি করা, ওগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যখন ফিবোনাকি সিরিজ ওগুলো পড়েছিলাম, ওগুলো নোটস তো পাঠানোই আছে। হ্যাঁ স্যার, তো ওগুলো অসুবিধা নোটস কিছু নেই। আছে। আচ্ছা, তাহলে তো অসুবিধা কিছু নেই, শর্টিং ফটিং এর সবই নোটস দেওয়া আছে, তাহলে অসুবিধা কিছু নেই। তো কিছু নোটস মনে পড়ছে না, যদি কিছু মনে পড়ে তাহলে আবার পরে দিয়ে দেবো, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, বেসিক্যালি এই নোটসটা আমার নয়, তো আমি পেয়েছিলাম কোন একটা ওই গেট বিদ্যালয় কোথা থেকে পেয়েছিলাম, আমি যখন পড়তাম তখন। তো ইটস রিটেন গুড, মানে ঠিকঠাক লেখা আছে নোটসটা, তো সেটাই পাঠালাম। যদি কারোর আরো কিছু বেটার কিছু জানতে ইচ্ছা করে, ইউ ক্যান ফলো ওয়ান বুক। সেটা হচ্ছে তোমরা ইয়ে তো আছে তোমাদের কাছে, দেবাশিস সামন্তর তো আছেই আশা করি। তো দেবাশিস সামন্ত পড়তে পারো, দেবাশিস সামন্তের ভালো কিছু লেখা আছে এগুলো নিয়ে। আর যদি গ্রাফ হ্যাঁ, সম্বন্ধে পড়তে পারো, সেটা হচ্ছে কোরম্যান অ্যালগরিদমস বলে একটা বই হয় কোরম্যানের, সেই বইটাতে মধ্যে হচ্ছে এইগুলো স্যার নামটা কি বললেন? কোরম্যান, COREMAN, বাট কোরম্যান তোমরা এই মুহূর্তে পড়ো না, কঠিন লাগবে, পারবো না, মানে বুঝতে কারণ পারবো না। তোমরা তো অ্যালগো পড়োনি, তো কঠিনই লাগবে। জেনারেলি এই সবকিছু অ্যালগরিদমের মাথা বই হচ্ছে দা, মানে কি বলবো, দা আর্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিটেন বাই ডোনাল্ড ডি নুথ, সেই বইটা থেকেই সবকিছুকে আর কি কনস্ট্রাকশন করা হয়, সবাই টোকে আর কি। তো ওই বইটা পড়তেও কঠিনই লাগবে, তো যখন দরকার হবে আমি বলে দেবো। তো আপাতত এই নোটস পড়েই কাটাও, ইটস এনাফ ফর ইউ, ঠিক আছে? মোটামুটি করে দেওয়া আছে সব ধরনের কাজকর্ম। তো এই হলো বক্তব্য। আর এখানে গ্রাফ শেষ হয়ে গেল। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ওই ডিকোডে ওই 8:1 ওই পার্টটা না আমার ঠিকঠাক আর মানে আরেকবার বোঝাবেন, মানে অন্য কোনো দিন যদি হ্যাঁ ডিজিটালে। ঠিক আছে, শনিবার দিন ডিজিটালে ক্লাসে বলবে, আমি বলে দেবো। আচ্ছা স্যার, ডিএসডি টা না নিয়ে বসছি কিন্তু না ঠিক হচ্ছে না। কি নিয়ে বসছো, মানে ডেটা স্ট্রাকচার নিয়ে? মানে ডিএসডি না স্যার, মানে ডিজিটাল লজিক ডিজাইনের। আচ্ছা, ওই ডিজিটাল ইলেকট্রনিক্স, হ্যাঁ পাচ্ছি, ওইটা একটু প্র্যাকটিস করতে হবে। সালিভান আহমেদের বইটা কি আছে তোমাদের কাছে, মানে পিডিএফ? হ্যাঁ স্যার, নামটা কি বললেন? ওই সালিবাহানান আরি, সালিবাহানান আরি, আরি পুরো কম মনে নেই, যে বইটা থেকে আমি সালিবাহানান স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললো, তো ওই সেই বইটা যদি একটু পড়তে পারো, বা আর কে জৈন পড়তে পারো, বা আনন্দ কুমার পড়তে পারো, বা আরো অনেক বই আছে, আমার এক্স্যাক্টলি নামও মনে নেই। হ্যাঁ, উইলিয়াম স্টলিংস এর মরিস ম্যান, ওটা পড়ো না, মরিস ম্যান ওটা ঘাটের মরা বই,
ও পড়লে দেখবে দাঁত ফাত ভেঙে যাচ্ছে এমন সব ভাষা লেখা রয়েছে, তার থেকে বেটার বই আনন্দপুর। তো এই বইগুলো পড়তে পারো, ওইটা একটু পড়তে হবে, পড়ার থেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যা যা পড়িয়ে দিচ্ছি এখন আমি না সব পড়ি। ওই হ্যাঁ মানে কিন্তু ওই 8:1 মানে ডিকোডের ওই এনকোডার ওইটা না গুলিয়ে যায়, তো ওটা একটু বুঝিয়ে দেবে। নামটা মনে রেখে, ঠিক আছে? তুমি যাদের যা প্রবলেম হচ্ছে, আচ্ছা কি বলে রাজন্না, শেষ হয়ে গেছে না সিলেবাস ডিজিটালে? হ্যাঁ স্যার, সিলেবাস মানে রেজিস্টার অবধি হয়ে গেছে, আর কিছু রেজিস্টার অবধি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো এখানে তোমরা চাইলে এই যে ক্লাসগুলো পড়ে রয়েছে, কোনো যে টপিকে অসুবিধা হবে সেই টপিকে রিভিশন চাইলে আমি করিয়ে দেব। স্যার আরেকটা কথা জিজ্ঞাসা করছি, ডিসক্রিট ম্যাথমেটিক্স এর কোনো ভালো বই বলুন না, ওটা তো মানে খুব ডিসক্রিটের সবচেয়ে ভালো বই হচ্ছে রোজেন। আর তোমাদের কঠিন কিছু বলবেন না, মানে সেরকম কঠিন যাতে না না হয়, মানে কঠিন নয়, ডিসক্রিটের মেন বই হচ্ছে রোজেন। কিন্তু রোজেনের বইতে তোমাদের সিলেবাসের মধ্যে দুটো চ্যাপ্টারই বোধহয় থাকে। তোমাদের দাসপাল পড়াই ভালো, কারণ তোমাদের সব অঙ্ক ওই দাসপাল থেকেই দেবে। হ্যাঁ স্যার। আচ্ছা দাসপালের এক্সাম্পলটা দেখে মানে এক্সাম্পল থেকে প্র্যাকটিস শুরু করলে আর থিওরিটা পড়লে মানে হয়ে সব যায়। এক্সাম্পল করে যাও, পরীক্ষায় কমন পেয়ে যাবে। হ্যাঁ কলেজের স্যারেরাও ঘুরিয়ে কোশ্চেন করবে না, তো পেয়ে যাবে। যদি ভালো করে ডিসক্রিট করতে চাও তাহলে রোজেন পড়তে হবে, আর পড়তে হবে হচ্ছে ভিরারাজন, ভিরারাজন। আর সঙ্গে আরো দু চারটে বই আছে, সুলতানের একটা বই আছে, প্রবাবিলিটি ইন স্ট্যাটিস্টিক্স, মানে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স এর একটা বই হয়, সেই পার্টটা যদি পড়তে পারো। আর কিন্তু ওই বইটা সেই তোমার কেএল যুগের থেকেও মোটা, এরকম মোটা বই পড়ে বুঝতে পারবে না, বিশাল বড় একটা মোটা বই রয়েছে। না থাক ভালো লাগে পড়তে, আমার কাছে আছে। ওগুলো পড়লে তোমরা অঙ্কের যাদের ভালো লাগে সেগুলো পড়লে, যদি মানে বিশাল ভালো লাগে অঙ্ক তাহলে ওগুলো পড়তে পারো। ডিসক্রিটে আমি জানি না ডিসক্রিটে পুলক বন্দ্যোপাধ্যায়ের বই হয় কিনা, যদি পুলক বন্দ্যোপাধ্যায়ের বই হয় বা গুরুপ্রসাদের বই হয় তাহলে দেখতে পারো, ওইগুলো বেটার, মানে দাসপালের থেকে লেভেলটা ভালো। স্যার নামটা কি বললেন একটু বলুন আরেকবার? পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক বন্দ্যোপাধ্যায়, আরেকটা বোধহয় গুরুপ্রসাদ না কি একটা নাম আছে, দুটো আলাদা আলাদা বই এগুলো। আর তোমরা মানে ডিসক্রিটে জোর দাও, বেসিক্যালি দেখো ডিসক্রিট তোমাদের দিয়েছে এই সেমিস্টারে, এটাই অ্যাকচুয়ালি ভুল করেছে। ডিসক্রিট এই সেমিস্টারে পড়ার জিনিসই না, কারণ তোমাদের না কোন সেমিস্টারে থাকে এটা এমনি? ডিসক্রিট জেনারেলি তোমাদের আগে অবধি মানে সিনিয়ররাও 4th সেমিস্টারে পড়েছে, তোমাদের দিয়ে দিল 3rd সেমিস্টারে। কেন দিল আমি বুঝলাম না। ফার্স্ট অফ অল তোমাদের এই 3rd সেমিস্টারে পড়া উচিত হচ্ছে গ্রাফ থিওরি, মানে তোমরা অ্যাকচুয়ালি শুধু লিনিয়ার অ্যালজেব্রা শিখেছো না, তোমরা গ্রুপ জানো, গ্রুপ থিওরি পড়েছো তোমরা কখনো? না 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 স্যার, আমাদের গ্রাফ থিওরি অতটা ওভাবে করায়নি। ওই আমাদের ফার্স্ট ইয়ারে না শেষের দিকে একটা স্যার আসতেন অনেকটা বয়স্ক করে, উনি স্টার্ট করিয়েছিলেন, বাট ওভাবে না। না কার্তিক সাও না, আরেকজন আসছে না, মেঘনাথ স্যার। তা জানি না, মানে গ্রাফ থিওরি বেস্ট পড়ায় তোমাদের কলেজে হচ্ছে কার্তিক স্যার। তো কার্তিক স্যার আমাদের পড়ায়নি, মানে তোমাদের কলেজের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথস এর টিচার বলতে পারো হচ্ছে কার্তিক স্যার, এবং কম্পিউটার সায়েন্সের তোমাদের এইচওডি থেকে জ্ঞান বেশি সেটা হচ্ছে কার্তিক স্যার। রিগ্রেশন এগুলো কি আপনার গ্রাফ থিওরির মধ্যে পড়ে? রিগ্রেশন, প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ যেগুলো? না 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 ওগুলো মেশিন লার্নিং, লিনিয়ার রিগ্রেশন যেগুলো তোমাদের মেশিন লার্নিং শেখাচ্ছে, তো ওটা হ্যাঁ ওগুলো তো আগে পড়িয়েছিল, মানে আমার সেদিন আগের দিন বিকির সাথে কথা হচ্ছিল, মানে বিকির সাথে আমাদের মানে ওই কোন একটা ক্লাসে জাস্ট কনভারসেশন হলো, বাট ওগুলো কিছুই শিখছো না কিন্তু তোমরা। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের রিগ্রেশন পড়াতে গিয়ে যদি নাই শেখায় যে রিগ্রেশনের ভ্যারিয়েন্স কাকে বলে আর কোভ্যারিয়েন্স কাকে বলে, হোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কামস ফ্রম, তোমরা যদি ওগুলো ম্যাথমেটিক্স শিখিয়েছিল মানে আগের সেমিস্টারে। হ্যাঁ ম্যাথমেটিক্সটাই যদি না জানো, খালি লিনিয়ার রিগ্রেশন ইজ আ টুল ফর ক্লাসিফিকেশন হোয়ার ইজ আ সুপারভাইজড লার্নিং, এইখানে একটা ডেটা চলে যায়, এই পার্টটাকে আলাদা করে দেয়, এই পার্টটাকে আলাদা করে দেয়, দ্যাট ইজ কল্ড কাইন্ড অফ ডেটা স্লাইসিং। এইটুকু পড়ালে মেশিন লার্নিং হবে না। মেশিন লার্নিং যদি শিখতে হয় ইউ নিড টু স্ট্রং 3 সাবজেক্ট অ্যাট লিস্ট। একটা হচ্ছে ডেটা মাইনিং, সেকেন্ডলি হচ্ছে ম্যাথমেটিক্স, আর থার্ড হচ্ছে প্রবাবিলিটি। এই তিনটে জায়গা স্ট্রং করতে পারো। যদি তোমরা যেহেতু ইয়ং এজে আছো,
and you know all probabilities এর কিছু জিনিস জানো, তোমাদের একটা আমি বই বলছি, সম্ভবত হচ্ছে শেলডন, ঠিক আছে, সামথিং শেলডন বইটার নাম, সেটা হচ্ছে প্রবাবিলিটি। আমি তোমাদের দেখেই বলে দিচ্ছি, তোমরা নিলে কেউ যদি মানে কাছাকাছি নেট ওপেন থাকে কেউ সার্চ করে দেখতে পারো। স্যার নামটা আরেকবার বলুন। এটা স্পেলিংটা বলুন। প্রবাবিলিটি বাই শেলডন বোধহয়, সম্ভবত, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। শেলডন, হ্যাঁ, প্রবাবিলিটি বুক বাই, আচ্ছা দেখছি আমি। অঙ্কের বইগুলো না হলে মানে অঙ্ক প্র্যাকটিস হ্যাঁ, রস শেলডন, ঠিকই বলেছি, শেলডন রস। এই বইটা তো যদি শেলডন এম রস, তো শেলডন এম রস তো ফার্স্ট কোর্স ইন প্রবাবিলিটি ওটা। দ্য ফার্স্ট কোর্স ইন প্রবাবিলিটি, শেলডন। এই বইটাকে শেষ করে দেখো। এই বইটা একদম পাতলা বই, বেশি মোটা বই নয়, এটা খুব কঠিন, মানে না না, এই বইতে প্রবাবিলিটি নিয়ে সব কিছু লেখা আছে। এই বইটা মোটামুটি, ওই বইতে শুধু প্রবাবিলিটি নিয়ে প্রচুর বক্তব্য লেখা আছে। এই বইটা প্রবাবিলিটি, এই বইটা কিছুটা পড়লেই প্রবাবিলিটি স্ট্রং হয়ে যাবে, কোনো কিছু আর আটকাবে না। কন্ডিশনাল প্রবাবিলিটি বলো বা ডেভিয়েশন বলো, এই বইটা পড়তে পারো। আমি কয়েকটা বই বলে দিচ্ছি, দেখো তোমাদের কয়েকটা জায়গায় স্ট্রং করা দরকার ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইন মেশিন লার্নিং। ফার্স্ট অফ অল একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিক ক্যালকুলেশন, মানে হচ্ছে আপ টু 6 সিগমা অবধি। মানে ব্যাপারটা হচ্ছে ধরো মিন, মোড, মিডিয়ান, সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স, কোরিলেশনস, তারপর হচ্ছে 6 সিগমা, 2 সিগমা, 4 সিগমা, এই জায়গাগুলো হচ্ছে জানা দরকার। আদারওয়াইজ মেশিন আগের সেমিস্টারে ম্যাথমেটিক্সে করিয়েছিল অ্যাকচুয়ালি, সেই জন্য সেখান থেকে ওই রিগ্রেশন ফিগ্রেশন এগুলো কিছুটা ছিল আগে, মানে অঙ্কে করিয়েছিল। রিগ্রেশন অঙ্কে কি করে মানে কি করিয়েছিল রিগ্রেশন অঙ্কে? ভ্যারিয়েন্স ক্যালকুলেশন, প্রবাবিলিটি, ওই আপনি যেগুলো বলছেন মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তোমাদের কি ভ্যারিয়েন্স। আগের সেমিস্টারে থিওরি অফ হাইপোথেসিস, থেভেচিস থিওরেম এগুলো ছিল? না এগুলো তোমরা পড়েছো? না, টেস্টিং ওগুলো হাইপোথেসিস, থেভেচিস থিওরেম, এক্সপেকটেশন ক্যালকুলেশন, এইগুলো যতক্ষণ না পড়বে রাদার কনফিউশন ম্যাট্রিক্স কিছুই বুঝবে না, কোরিলেশন না ম্যাট্রিক্স। না, আমাদের জাস্ট ওই 11 12 এ যারা ছিল না ওইগুলোই আর কি হালকার উপর ছিল ফার্স্ট করে, এমনি এত ডিটেইলস ছিল না। এই উইথ ডিটেইলস এগুলোকে উইথ ডিটেইলস আমি পড়তে বলছি। সেকেন্ডলি হচ্ছে ডেটা মাইনিং এর একটা বই হয় হ্যান্ড ক্যাম্বার বলে, বাট ডেটা মাইনিং তোমরা কতদূর বুঝবে আমি জানি না, কারণ ইউ ডোন্ট নো ডিবিএমএস এট অল। জানি না তোমাদের ডিবিএমএস এর কিছু নলেজ আছে কিনা। তো ডেটা মাইনিং এর বইয়ের হ্যান্ড ক্যাম্বার বইয়ের সেকেন্ড চ্যাপ্টার প্রিপ্রসেসিং অফ ডেটা, মানে কত ধরনের ডেটা হয়, কত নামটা কি বললেন স্যার, নামটা কি বললেন? ডেটা মাইনিং বাই হ্যান্ড ক্যাম্বার, ডেটা মাইনিং বাই হ্যান্ড ক্যাম্বার। ওই ডেটা মাইনিং HAN হ্যান্ড ক্যাম্বার, ওই ফার্স্ট বইটা হ্যান্ড ক্যাম্বারই আসবে, ওইটাই একমাত্র বই ডেটা মাইনিং এর সবচেয়ে ভালো। আর তাছাড়া বইগুলো হচ্ছে বেকার লেখা। তো ডেটা মাইনিংটাকে স্ট্রং করা দরকার, কারণ দেখো তোমাদের একটা জিনিস তো বুঝতে হবে যে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, কারণ তোমাদের বক্তব্য বলেছে ভুল 3 ধরনের লার্নিং হয়, 3 ধরনের, টোটাল 4 ধরনের লার্নিং হয়। সুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ, মানে সেমি সুপারভাইজ, আনসুপারভাইজ, সেমি সুপারভাইজ, রিইনফোর্সমেন্ট, 4 ধরনের লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং এন্ড সেমি সুপারভাইজ লার্নিং সেম নয়, প্রথম বক্তব্য যেটা বিকি বলছিল আগে। এই হচ্ছে বক্তব্য। এবার এই লার্নিং গুলো কেন ডিফারেন্ট, এইখানে কোন ধরনের ডেটা ইউজ হয়, এটা অর্ডিনাল ডেটা, ইট ইজ আ নরমাল রেশনাল ডেটা, ইজ আ ন্যাচারাল ডেটা, না এটাকে কোঅর্ডিনেট বেসড ডেটা, কি ডেটা, না ক্যাটেগরিক্যাল ডেটা, না কন্টিনিউয়াস ডেটা, না ইনকন্টিনিউয়াস ডেটা, এগুলো বুঝতে হবে। এই কন্টিনিউয়াস ইনকন্টিনিউয়াস ডেটা বুঝতে গেলে you need to understand probability। এবার এই প্রবাবিলিটি গুলো বুঝতে পারো, এবার যখন তুমি ডেটা স্লাইসিং বা ডেটা চপিং করবে, বা যখন তুমি অড ইভেন রুলস লাগাবে, মানে ইভেনলি অড লাগাবে, মানে হচ্ছে একটা যখন মানে তুমি 60% কে টেস্টিং এ রাখছো, 30% মানে সরি 60% ট্রেনিং এ রাখছো, 40% টেস্টিং এ যাচ্ছে, আবার ওই পরে 60% টা টেস্টিং এ যাচ্ছে, 40% ট্রেনিং যাচ্ছে, এই যে এই কোড গুলো। তারপর what is learning rate, what is the hypothesis for machine learning, if you don't know this then machine learning পড়াটা হচ্ছে টুল শিখছো বেসিক্যালি। তোমাদের যেটা পাইথনের প্রোগ্রামিং করাচ্ছে আই গেস, সেটা হচ্ছে তোমরা মেশিন লার্নিং টুল কি করে ইউজ করতে হয় সেটা শিখছো, বাট ইউ ক্যান নট এবল টু নো, বা কি কোনোভাবে কিছুভাবে বুঝতে পারছো না যে এর পিছনে ম্যাথসটা কি, কেন এটা কাজ করছে। কারণ মেশিন লার্নিংটা টোটালটা বেস করে রয়েছে হচ্ছে ম্যাথসের উপর। মানে তোমার আমি বলবো ক্যালকুলাস স্ট্রং করো, কারণ যত তোমরা যাবে হচ্ছে ডিপ মেশিন লার্নিং এর দিকে বা ডিপ লার্নিং এর দিকে বা যে কোনো দিকেই যাও না কেন,
তত তোমাদের মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, গ্রেডিয়েন্ট ডিসেন্ট এইগুলো পড়তে হবে। এবার তোমরা এই জায়গাগুলো জানো, ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার কেন ইউজ হয়, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেন ইউজ হয়, গসিয়ান এলিমিনেশন কি, তোমরা নিউমেরিক্যাল ওগুলো একটু পড়িয়েছিল আগের বারে। হ্যাঁ, এবার নিউমেরিক্যাল মেথডস পড়বে, তারপর তো জানবে নিউমেরিক্যাল মেথডস আমাদের একটা আলাদা সাবজেক্ট হিসেবে থাকবে। সেই সাবজেক্টটা পুরোপুরি পড়লে বাইসেকশন মেথড কেন, কেন গসিয়ান এলিমিনেশনে পার্শিয়াল পিভটিং করতে হয়, কেন গসিয়ান এলিমিনেশন মেথডে হচ্ছে আমরা x প্লাস c ইকুয়ালস টু by এই টাইপের নন লিনিয়ার ইকুয়েশন কে সলভ করতে পারি, কেন নন লিনিয়ার ইকুয়েশন কে সলভ করতে পারি না। এবার নন লিনিয়ার অপটিমাইজেশন করতে গেলে কেন আমাকে মাল্টি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়, কেন সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় না, কিভাবে অপটিমাইজ করা যায় এই জিনিসগুলোকে, এইগুলো পরপর করলে তবে না জানতে পারবে। এই মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমাদের কলেজ একটু বড় লাফাতে চাইছে, তোমাদের কলেজ ব্লক চেনিং শেখাতে চাইছে। ব্লক চেনিং কটা লোক বোঝে, আর তোমাদের কজনের ক্ষমতা আছে বা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যে বিটকয়েনের কনসেপ্ট বুঝবে, ক্রিপ্টোকারেন্সি বুঝবো। ব্লক চেনিং একটা পার্ট হচ্ছে তোমার ক্রিপ্টোকারেন্সি, আরেকটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক চেনিং এর উপর। এইখানে যে ল্যাগ্রাঞ্জিয়ান চেনিংটা হয়, আলফা বিটা পাই চেনিং যে হয়, সেই পাই চেনিংটা তাকে বুঝতে হবে। কেন পাই চেনিং দরকার, এই লাফালাফি করলে অ্যাকচুয়ালি ঠ্যাং ভাঙে, শেখা হয় না। একটা প্রপার তো মেথডোলজি আছে যে এই যাবো তবে গিয়ে শিখতে পারবো। আমি যদি ফার্স্টেই ভাবি আমি 10 তলা উঠবো, প্রথম 9 তলা না তুলে নয় আমাকে সুপারম্যানের ছেলে মেয়ে হতে হবে, নয় আমাকে কলেজ তো তাই করছে, স্যার কলেজ তো তাই করছে। প্রবাবিলিটি তো শেখায়নি সেরকম, কিন্তু এখন তো স্যার এআই কলেজ শেখাচ্ছে। এবার এই জায়গাটা দেখো, মেশিন লার্নিং তোমাদের কিছুটা আইডিয়া, মানে আমি মেশিন লার্নিং এ কাজ করছি ধরে নাও 4 বছর 5 বছর হয়ে গেছে। তো মেশিন লার্নিং এ আমি যতদূর বুঝি, মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, বায়োইনফরমেটিক্স যেগুলো নিয়ে আমি কাজ করি, তো সেই জায়গাগুলো শিখতে গেলে ইটস টুক টাইম, ঠিক আছে, আর মানে একটু ধৈর্যের দরকার প্রচুর। কারণ ল্যাবে খুব অসুবিধা হয়েছিল আমার। হচ্ছে যে একবারে 6 মাসে সব শিখে ফেলবো বা এরকম ব্যাপার হলে কোনোদিনও শিখতে পারবে না প্রথমত। আর তোমাকে আগে বুঝতে হবে why this kind of intelligence is needed, কেন এই ইন্টেলিজেন্সটা লিখবো হঠাৎ করে আমি করতে পারি। এবার তো তোমাকে একটু কোশ্চেন করতে, তুমি মেশিন লার্নিং বোঝো, দেন ডু আ সামথিং ওয়্যার আ মেশিন ক্যান স্মেল। মেশিন, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয়ই মেশিন কাজ করে, মানে দুটো পারে না। একটা হচ্ছে টেস্ট করতে পারে না, আরেকটা হচ্ছে স্মেল করতে পারে না, বাদ বাকি মেশিন সবকিছু করতে পারে। তো এই যে ডোমেনটা নিয়ে যদি কেউ কাজ করতে চায়, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল লাইফ ওয়ার্ক। যে যদি মেশিন ক্যান স্মেল, যদি মেশিন কিভাবে, কেমিক্যাল ইনফরমেটিক্স আর বায়োইনফরমেটিক্স এর একটা ডুও প্রজেক্ট চলছে, সেটা মানে চালানোর চেষ্টা হচ্ছে। যদি কোনোভাবে মেশিন ক্যান টেস্ট করে বলতে পারে, ছবি দেখে টেস্টিং কিছু ভাবে আনা যেতে পারে, বা স্মেল কি ছবি দেখে তৈরি করা যেতে পারে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল লাইফ হার্ডেন্স, যেগুলোকে লোকে ভাবতে পারবে, মানে ভাবা উচিত কিভাবে কি হয়। মানে ধরো তুমি সুইগিতে খাবার অর্ডার দিচ্ছ, মানে যদি এরকম হয় মেশিন ক্যান মেল, তুমি সুইগিতে যখন খাবার অর্ডার দিচ্ছ, দেন এরকম কিছু হতে পারে। মানে টেস্টটা বলছি না যে এই ফিউচারেই হয়তো পসিবল, কারণ ইটস নিড সাম ফিউচারিস্টিক স্টাডি। কিন্তু ধরো স্মেলটা, তুমি ধরো বিরিয়ানি হাউস বা বিরিয়ানি সামথিং, বিরিয়ানি XYZ কি খুঁজছো, এভরিওয়ান হ্যাজ সাম ডিফারেন্ট টেস্ট অফ বিরিয়ানি, রাইট? এবার এই বিরিয়ানিটা তুমি যখন সিলেক্ট করছো, হাউ ইট স্মেলস, মানে আজকের প্রিপারেশনে এইটা কিরকম স্মেল করছে, ইফ ইট ক্যান বি ডিজিটালাইজ, দ্যাট উইল বি আ মানে রিয়েল লাইফ জিনিস। এই সব নিয়ে ভাবো, এইগুলো নিয়ে ভাবতে গেলে তাহলে পড়তে হবে। বা ধরো তুমি, যেমন আমি একটা নতুন প্রজেক্টে কাজ করার চেষ্টা করছি বা শুরু করব ভাবছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে বলো, মানে তোমাদের সিনিয়রদেরকেও আমি অ্যাপ্রোচ করেছিলাম, ওরাও করবে ঠরবে হয়তো। তো সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, মানে আই এম গ্রাফোলজিস্ট টু, মানে আমি লোকের হ্যান্ড রাইটিং দেখে ক্যারেক্টার অ্যানালিসিস করতে পারি। তো স্যার বলছি, ওই স্যার একটা কথা বলছি, স্যার হ্যান্ড রাইটিং দেখে বোঝা যায় না যে মানুষটা আসলে টেনশনে লিখেছে নাকি রিল্যাক্সে নাকি ঠিক আছে, এগুলো তো বোঝা যায়। সেটা তো বোঝা যায়, সঙ্গে বোঝা যায় যে হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি স্যার ওই এজেস, হ্যাঁ লাইক ওই এজেস গুলো দেখে বোঝা যায়। শুধু এজেস তো নয়, আরো অনেক ব্যাপার আছে, তোমাকে অনেকগুলো আমি জানি না এটা মেজারমেন্ট করতে হয়, সেগুলো দেখে গ্রাফোলজিক্যালি একটা টুল, গ্রাফোলজিক্যালি মানে আমি এটাকে আর ডিজিটালাইজ শিখেছেন। আমি ক্লাস 9 থেকে গ্রাফোলজি নিয়ে একটু পড়াশোনা করি, মানে আমার নিজের কোনো সার্টিফিকেট এখনো নেই, বাট মানে আপনি রিসার্চ করতে, সলভ করতেন, নিজে পড়তাম, নিজে থেকে। গ্রাফোলজির প্রচুর বই আছে আমার কাছে,
তোমরা আমার বাড়ি আসো, যারা আমার বাড়ি এসে তারা জানে আমার বাড়িতে কত বই ঠই আছে, একটা ছোট লাইব্রেরি আছে আমার। বাহ, তো দুই কম্পিউটার সায়েন্সের বই থাকে ওর মধ্যে। তো এই জায়গাগুলো তোমরা পড়তে টড়তে পারো। এবার তোমাদের আমি বলবো যে যদি মেশিন লার্নিং পড়তে চাও বা শিখতে চাও, মানে এই জায়গাগুলো স্ট্রং করো, তাহলে যাবে। তাহলে দেখবে একটা ডেটা সায়েন্সের জায়গাটাও তোমাদের খুলবে, সেই জায়গাটাতে অনেকের ইন্টারেস্ট থাকলে সেই জায়গাগুলো তো তোমরা মুভ করতে পারো। বাট আমি আগের দিন ডেটা সায়েন্স কিন্তু অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং, মানে লাগে হয়তো টাফ, কিন্তু ডেটা ওই সায়েন্স আমরা যখন রিসেন্ট কটা আগের ইয়ারে অনেকগুলো ইভেন্টে পার্ট আছে, গেছিলাম। ম্যানেজমেন্টের হ্যাঁ পার্ট স্যার, আছে, সেটা ডেটা তো সায়েন্সের আছে। প্লাস আবার মানে ডেভেলপারেরও পার্ট আছে, সে অনেক রকম জায়গা আছে। তো আমি ওই রাজন্না বোধহয় বিকি ওদের সাথেই আলোচনা করছিলাম বোধহয় আগের দিন ক্লাসে, তাই না? যে তোমাদের হ্যাঁ কি স্যার। ট্রেনিং করা উচিত, তো সেই জন্য তোমরা আমাদেরকে আমি সব বুঝিয়ে টুজিয়ে দিয়েছি তোমাদের এই মুহূর্তে কি ট্রেনিং করলে, মানে তোমাদের অ্যাকচুয়ালি দুটো ওয়ে আউট বলে দিয়েছি যে কোন দিকে যাওয়া উচিত না যাওয়া উচিত, সেগুলো তোমরা ভেবে স্যার আমি ভাবতে লাস্ট ক্লাসে ছিলাম না স্যার, ওই তুমি রাজন্নাকে বলো, রাজন্না তোমায় বুঝিয়ে দেবে। স্যার ডেটা সায়েন্সের ট্রেনিং কি এখন করা উচিত, মানে হ্যাঁ, শুধু ওই সেকেন্ড সেমিস্টারের পর দেখো ব্যাপারটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরে অ্যাটলিস্ট একটা ব্রিটিশ সবার থাকা উচিত, ভোকেশনাল ট্রেনিং একটা থাকা উচিতই, সার্টিফিকেট। থার্ড সেমিস্টারের শেষেও করা যায়, যেমন আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের শেষে যেরকম এরকম সিচুয়েশন হইলে আমি বলতাম যারা পড়তে যে গো টু লার্ন পিএইচপি এন্ড মাইস্কেল, এটা শিখে নাও, ওয়েব ডেভেলপমেন্ট শিখে নাও। তাহলে থার্ড সেমিস্টারের শেষে তোমরা ওটা মানে ওই একটা বছর সেকেন্ড সেমিস্টারের স্টার্টিং এ শিখলে থার্ড সেমিস্টার অবধি পুরোটা তোমরা ওটাকে মাস্টারিং করতে পারতে, যে ম্যাজেন্টো পটেটোর দিকে যেতে, এই জায়গাগুলোতে যেতে পারতে। দেন আমি বলতাম ফোর্থ সেমিস্টারটা যখন পড়া হয়ে যাবে, কারণ আমি ফোর্থ সেমিস্টারে তোমাদের জাভা পড়িয়ে দেবো, দেন ইউ ক্যান লার্ন অ্যান্ড্রয়েড অর আইওএস অর ডটনেট, মানে এগুলো যেরকম ফোর্থ যেগুলো কাজ করে। সেমিস্টারে যাওয়া আছে না ফিফথ সেমিস্টারে তোমাদের যাওয়া? ফিফথ সেমিস্টারে যাবা, কিন্তু আমি ফোর্থ সেমিস্টারে পড়াবো, কারণ ফিফথ সেমিস্টারে তোমাদের প্রচুর চাপ আছে। ফিফথ সেমিস্টারে তোমাদের অলরেডি আমার ফিফথ সেমিস্টারে তো স্যার ফিফথ সেমিস্টারে তো বোধহয় সি প্লাস প্লাস ও ছিল, না না এবার যারা না জাভাই, হ্যাঁ স্যার ছিল, সি প্লাস প্লাস মনে হয় না জাভা তো তোমাদের ছিল। সিএসএস সি প্লাস ও প্লাস শুধু ল্যাবে আচ্ছা থাকে, থিওরি থাকে না। তো জেনারেলি আমি ফোর্থ আচ্ছা সেমিস্টারে যাওয়াটা এই কারণে পড়াই, ও ফোর্থ আচ্ছা। সেমিস্টারটা একটা কঠিন সাবজেক্ট অটোমাটা, যেটা মাথা খারাপ করবে এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে অটোমাটা। আমি এখনই যারাই পড়ো, যদি তোমরা পড়ো আমার কাছে নেক্সট সেমিস্টারে, তাহলে হচ্ছে অটোমাটার ক্লাস মিস করা যাবে না, এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট। কারণ একটা ক্লাস মিস করবে, সেকেন্ড পাওয়ার পরের ক্লাসটা কিছু ধরতে পারবে না, পার্টে স্যার নিউ টপিক বলছি কি যে বলো। স্যার এই লকডাউন মানে লকডাউন বলছি করোনার, এটা যতদিন না যাবে ততদিন তো এই অনলাইনেই করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে পরের সেমিস্টারে হোপফুলি অফলাইন ক্লাস না হলে অটোমাটা পড়ানোটা খুব ডিফিকাল্ট। চেষ্টা করবো, জানি হ্যাঁ না স্যার, মানে আসলে যদি অনলাইনে সবকিছু এখন চালু আপনি হয়ে যায়। ভালো বোঝাচ্ছেন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে অফলাইন অনলাইনে হলে একটা প্রবলেম, যেটা বাউন্ডেশন থেকে যায়, মানে সবটা খুলে বলা যায় না আর কি, মানে যেটা হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার। ফেস টু ফেস দেখে বোঝা যায় সেটা তো আর বলা সম্ভব হয় না। তো পরের সেমিস্টার এখন হ্যাঁ স্যার, বা খাতা পেনে বা বোঝানো ওটা ঠিক। হ্যাঁ ওইটাই স্যার। হচ্ছে ব্যাপার। তো পরের সেমিস্টারে অটোমাটা থাকবে তোমাদের, জাভা পড়িয়ে দেবো, আর কি কি সাবজেক্ট থাকে তোমাদের আমি জানি না, নিউমেরিক্যাল থাকলে নিউমেরিক্যাল পড়াবো, এই যেগুলো থাকবে সেগুলো পড়াবো। স্যার আপাতত অঙ্কের বইগুলো একটু বলে দিন, মানে অঙ্কটা করি, কারণ এখন ডিস্ট্রিক্ট ম্যাথস এর অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ডিসক্রিটের ম্যাথস এর ওই জন্য বললাম রোজেন, আর ও এসিএন বোধহয় রোজেন একটা, আর একটা হচ্ছে দাসপাল, এই দুটো দেখো, এই দুটো দেখলেই হয়ে যাবে ডিসক্রিট। আর এমনি অঙ্কে তো প্রবাবিলিটি রয়েছে, এমনি হ্যাঁ, যেটা পড়ে। আর যদি কেউ স্যার রোজেন আর রোজেন আর শেলডন কি বললেন, ও দুটো এক না আলাদা বোধহয়? শেলডনটা প্রবাবিলিটির বই শুধু, হ্যাঁ ও শেলডনটা প্রবাবিলিটি বই, আর তোমরা স্ট্যাটিস্টিক্স এর জন্য যে বইটা পড়তে চাইছিল ওইটা হচ্ছে সুলতান এন্ড সুলতান, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বাই সুলতান এন্ড সুলতান। স্যার তাহলে আপনি রোজেন যেটা বলছেন ওটা কিসের? এটা ডিসক্রিটের বই। আচ্ছা, ডিসক্রিটের জন্য, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর এই পড়াশোনা করো, আর তোমাদের যাতে আর্কিটেকচার বা অর্গানাইজেশন পড়ো তারা পারলে ওই বইটা একটু কিনে নিও, সেটা হচ্ছে কাইওয়াং জোটওয়ানি, তোমাদের হেল্প হবে। কারণ জানি না আমি ওটার ইয়ে পাওয়া যায় কিনা, পিডিএফ, যদি পিডিএফ পাওয়া যায় তো গো এন্ড গেট দ্য পিডিএফ, বাট যদি না পাওয়া যায় দেন কাইওয়াং জোটওয়ানিটা নিয়ে নিও, দ্যাট উইল হেল্প ইউ। যেমন পিকে ঘোষ দিয়ে তোমাদের সিওটা হয়ে যাবে, নামটা কি বললেন? কাইওয়াং, KAI স্পেস HWANG, কাইওয়াং
এন্ড জোটোয়ানি, JOTOWAN। আর কাইওয়ানের একটা বই পিডিএফ এতে হ্যাঁ, দিয়েছে। শুধু একটা কাইওয়াং আছে, শুধু কাইওয়াংটা পড়লে মাথা খারাপ হয়ে যাবে, বিশাল বড় বই, কিন্তু খুব ভালো লেখা আছে, যদি পড়তে পারো খুব ভালো। আমার বইটা পুরো পড়া, কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমি বলছি, যদি বই পড়ার ন্যাক থাকে, যদি কারোর বই পড়তে ভালো লাগে, দেন গো থ্রু এভরি বুকস। আমি তো বলবো সব বই পড়ো, ভালো। আমি একটা সাবজেক্টে 3-4টে করে বই পড়তাম, না এখনো পড়ি, তো সেইগুলো পড়লেই তবেই নলেজ বাড়বে, ঠিক আছে? যাই হোক, তাহলে আমার এই অবধি বক্তব্য রইলো। আমার ডেটা স্ট্রাকচার গ্রাফ অবধি শেষ হলো, তোমাদের বাকি রইলো হচ্ছে হ্যাশিং। পুজোর পর হ্যাশিং হবে। তো যারা ডেটা স্ট্রাকচার পড়ো তাদের তো আজকেই পুজোর আগে লাস্ট ক্লাস, তো হ্যাপি পূজা, ভালো করে পুজো কাটিও, মানে ঘুরে বেরিও, করোনার ভয় পেও না, আমি বলবো ঠাকুর দেখো, ঘুরে বেরিও। আর তাদের সাথে দেখা হবে শনিবার, তাদেরকে শনিবার দিন হ্যাপি পূজা বলে দেবো, ঠিক আছে? তাহলে ক্লাস আমাদের কবে? শনিবার দিন, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে শনিবার দিন হচ্ছে ক্লাস। আর তাহলে এই অবধি রইলো আজকে, ঠিক আছে? টাটা। যদি আর কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে